শুভ বিকেল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভালো আছেন বলেই আজকের এই আয়োজনে আপনাদের মুকুল আমরা দেখতে পাচ্ছি। খারাপ থাকলে নিশ্চয়ই মনটা খারাপ করে ঘরের কোনায় বসে থাকতেন কিংবা নীরবতা পালন করতেন। যেহেতু আমরা আজকে একটি সুন্দর আয়োজন একসাথে হয়েছে এবং আমি যখন প্রশ্ন করলাম, "কেমন আছেন?" কেউ একটু মাথা নাড়িয়েছেন, কেউ চুপ করে থেকেছেন, কেউ আবার বলেছেন, "চমৎকার।" আমরা চাইবো এই চমৎকারের যে রেশ সেটা আজকের পুরো আয়োজন জুড়ে আমাদের মাঝে ছড়িয়ে রাখার জন্য। যাতে মনটা খানিক বিষণ্ণতায় ছেয়ে গেছে সেটাও যাতে কেটে যায় এবং আমরা আজকে সুন্দর স্মৃতি নিয়ে ঘরে ফিরতে পারি। আর স্মৃতিকে ঘিরেই আমাদের আজকের এই আয়োজনটাকে আমরা বলতে পারি সাজিয়েছি। আর তা হলো আজ আপনাদের সবার সামনে যেই আ ব্যানারটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সবাই জানেন আজকে আমরা কেন সবাই একসাথে হয়েছি। আমরা মূলত শান্তনু কায়সারকে ঘিরে আজকে একসাথে হয়েছি। তার স্মৃতিতে, তার লেখায়, তার সকল কর্মে এবং তার উদ্দীপনায় তার যে সুন্দর একটি জীবন ছিল, জীবনের গল্প ছিল এবং কলমে যে গল্প ছিল সবকিছুকে মিলিয়ে আজকে আমাদের সবার একসাথে হওয়া। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদানের আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সঞ্চালনায় থাকছি আমি সাদিয়া রোশনি সূচনা। বাইরে অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কেটেও গেছে এবং রোদও উঠেছে। আমার মনে হয় যারা পথে আছেন তাদের জন্য অপেক্ষা না করে আমাদের এখন শুরু করা উচিত। কেননা ওই অপেক্ষার থেকেও বড় অপেক্ষায় আপনারা আছেন। মঞ্চের সামনে বসে আছেন। আজকে শান্তনু কায়সারকে ঘিরে যে আয়োজন এবং তার স্মৃতিতে আমাদের যাদেরকে আমরা আজকে সম্মাননা জানাতে যাচ্ছি, যাদের কলমকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজনটাকে আমরা সাজিয়েছি, তাদের জন্য আর অপেক্ষা না বাড়ায় আমরা আমাদের মূল আয়োজনে প্রবেশ করছি। আমরা আজকের এই আয়োজনে আপনাদের কে পেয়ে ভীষণ আনন্দিত এবং সেই সাথে আমাদের সাথে আজকের অতিথি হিসেবে যারা আছেন, শুরুতেই তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আসন গ্রহণ করবার জন্য। শুরুতেই আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নাট্যজন ও লেখক ফয়েজ জহির, কথাসাহিত্যিক পাপড়ি রহমান, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং সেই সাথে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, লেখক, অনুবাদক, শিক্ষাবিদ অধ্যাপক মুহিত উল আলম। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। আপনারা আরও জানেন আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল লেখক, বুদ্ধিজীবী, এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের। তবে স্যারের শারীরিক কিছু অসুস্থতার কারণে স্যার আজকে আমাদের মাঝে সশরীরে উপস্থিত হতে পারেননি। আজকের এই আয়োজন শান্তনু কায়সারকে ঘিরে এবং তার লেখার প্রতি সম্মান জানিয়ে এবং সেই সাথে তার জন্য সম্মানার্থে একটি সুন্দর আয়োজন যেটি ঐতিহ্যগত ২০২৪ সাল থেকে করে আসছে সেটির ধারাবাহিকতা এটা আমাদের দ্বিতীয় আসর, যেখানটায় আমরা তরুণদের কলমকে উৎসাহিত করে থাকি, উজ্জীবিত করে থাকি। তো আজকের এই আয়োজনে অনেক কথা বলার আছে, অনেক কথা শোনার আছে। শুরুতেই আমি মঞ্চে স্বাগত বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যের প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান নায়েবকে। সবাইকে শরৎ বিকেলের শুভেচ্ছা। প্রয়াত বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের স্মরণের উদ্দেশ্যে এবং তার স্মৃতিতে ঐতিহ্য আজকে যে আয়োজন করেছে সেটা হচ্ছে শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার বিতরণ এবং একই সঙ্গে শান্তনু কায়সারের সমস্ত রচনা একসঙ্গে প্রকাশের উদ্দেশ্যে আপনাদের সবাইকে কষ্ট করে এখানে এসেছেন, এর জন্য শুভেচ্ছা। মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী স্যারের এবং উনি আকস্মিকভাবেই অসুস্থতার জন্য উনি আসতে পারেননি, এর জন্য হয়তো একটা বার্তা আমরা পাবো ভিডিওতে। মঞ্চে বসা আজকের সভাপতি অনুষ্ঠানের মহিতুল আলম স্যার, আলোচক পাপড়ি আপা অর্থাৎ পাপড়ি রহমান এবং ফয়েজ জহির ভাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সিরাজ ইসলাম চৌধুরী স্যার আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে এবং পুরস্কার বিজয়ী সবাইকেই অভিনন্দন জানিয়েছেন। এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে পুরস্কার বিজয়ী ৩ জন, আপনাদেরকে বিশেষভাবে স্যার অভিনন্দন জানিয়েছেন। আজকের দিনটা আমাদের জন্য বেশ আনন্দের, এর জন্য যে ঐতিহ্য ২৬ বছরে পড়েছে প্রকাশনায় আমরা আসার পর। আমাদের ২৫ বছর আগে আমরা শান্তনু কায়সারের দুটো বই প্রকাশ করি। একটা ছিল আমার মেমোরি বলে, যেটা
না, বাংলা কথা সাহিত্য ভিন্ন মাত্রা এবং আরেকটি ছিল ছোট্ট বন্ধুরা। আর আজকে বিশেষ এর জন্য যে সেই 25 বছর আগে দুটো বই প্রকাশ করা একজন বহুমাত্রিক লেখকের 10 খণ্ডের রচনাবলী ঐতিহ্য প্রকাশ করতে পারছে এবং ঐতিহ্য সেই সুযোগটা পেয়েছে। এর জন্য আমি শান্তনু ক্যাসার পরিবারের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা জানেন যে ঐতিহ্য শুরু থেকেই 2004-এ আমরা প্রথম রবীন্দ্র রচনাবলী প্রকাশ করি। এরপর মানিক, বিভূতি এবং অর্থাৎ ক্লাসিকের বাইরে যেও রচনাবলী প্রকাশ করেছে। আমরা সৈয়দ হকের রচনাবলী 35 খণ্ডে প্রকাশ করেছি, আমরা আল মাহমুদের রচনাবলী প্রকাশ করেছি 13 খণ্ডে, এবং সমসাময়িক আবুল হাসান যদি আমি বলি এবং রশিদ করিমের রচনাবলী আমরা প্রকাশ করেছি। এবং আজকের পর আমরা আশা করছি যে আগামী 1 বা 1.5 মাসের মধ্যে আরও দুটো রচনাবলী প্রকাশিত হবে। একদম একটা হচ্ছে আবু রুশদের রচনাবলী, একটা রোমেনা আফাজের রচনাবলী। আমাদের কাজ চলছে এবং আমি আশা করি আপনারা সবসময় আমাদের সঙ্গে এই অভিযাত্রায় সাথে ছিলেন, আগামীতেও থাকবেন। ঐতিহ্যের শুরু থেকেই ঐতিহ্য যেটা করেছিল যে প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে একটি প্রকাশনা করতে চেয়েছে। এবং আমার এখনও মনে আছে যে আজকে থেকে 25 বছর আগে অনেক লেখকই বলতেন এই প্রকাশকের দ্বারে দ্বারে যাচ্ছে, স্যান্ডেলের ক্ষয়ে যাচ্ছে, এরকম কথা। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা এখন পর্যন্ত ঐতিহ্য থেকে 350-র উপর কবি, কথা সাহিত্যিকের প্রথম বই আমরা প্রকাশ করেছি এবং আমরা তরুণদেরকে একটা বিশেষ জায়গায় রেখেই চলতে চেয়েছি এবং সেই লক্ষ্যেই আমরা শান্তনু ক্যাসার পুরস্কারটা এখন তরুণদের জন্যই রাখা হয়েছে। প্রতি বছরই আমরা 3জনকে পুরস্কৃত করব। এটা আপনারা জানেন যে গত বছর অর্থাৎ এটা তো 25 সালের পুরস্কার বিতরণ হচ্ছে, আজকে 26-এ এসে আমরা 24 সালের পুরস্কার দিয়েছি। গত বছর প্রথম 3জন সাহিত্যিক পেয়েছিলেন সেই পুরস্কার। এবছরও 3জন পুরস্কার পাচ্ছেন, এটা আপনারা জানেন, আগেই আমরা ঘোষণা দিয়েছি এটা। তাদের হাতে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা তাদের পুরস্কারের যেই বিষয়গুলো ছিল অর্থাৎ পুরস্কারের চেক, সম্মাননা স্মারক এবং ক্রেস্ট প্রদান করব। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমি জাস্ট শুধু আরেকটা কথা বলেই আমি শেষ করি যে আমাদের এই পুরস্কার বিতরণটা আমরা আরও বেশি বিস্তৃত করার চেষ্টা করছি, যে আমরা প্রবীণদেরকেও পুরস্কৃত করার একটি পুরস্কার আমরা আশা করছি এবছর থেকে আমরা এটা করব, আল মাহমুদ সাহিত্য পুরস্কার। এবং এটা মূল্যমান 2জনকে আমরা দিব। তো আমরা চেষ্টা করব যে এটাকেও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাই যে আপনারা এই খোলা দিনে আসলে সবাই যে আসে, যারাই আসে তারা আসলে আমি মনে করি যে তাদের জীবনের কিছু সময়কে স্যাক্রিফাইস করেই আসেন, মানে এটা অস্বীকার করার উপায় নেই। এবং আপনারা কষ্ট করে এখানে এসেছেন, বিশেষ করে মঞ্চে যারা এসেছেন, আমার মোহিত স্যার তো সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। বাকিরাও যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকেন। আমি পুরস্কার প্রাপ্ত 3জনকে শুভেচ্ছা জানাই, তারাও ভালো থাকুক এবং আগামী দিনটি তাদের আরও মসৃণ সাহিত্য চর্চার উপর দিয়ে তারা যাক। আমি বিশেষভাবে আরেকজনকে একটু আমার মনে হয় ধন্যবাদ দেওয়ার জায়গা, সেটা হচ্ছে শান্তনু কায়সারের কনিষ্ঠ পুত্র রাসেল আহান ভাইকে। ওনার উদ্যোগ না থাকলে আসলে এটা মেনটেন করা যেত না, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সব কিছু। আমি আশা করব যে আগামীতেও এটা সফলভাবেই সমাপ্ত হবে এবং রাসেল ভাই যেভাবে আমাদের সাথে আছে, আজকে উনি উপস্থিত হতে পারেনি, উনি অস্ট্রেলিয়া আছে, ওনারও একটা শুভেচ্ছা বার্তা আমরা পাবো আশা করছি। তো ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। শরৎ বিকেলে আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ। আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার সুন্দর কথাগুলোর জন্য। তিনি বারবার বলছিলেন যে আর একটু কথা বলে শেষ করে ফেলবো, বারবার না, ঠিক শেষের দিকে এসে বলছিলেন। কিন্তু আমার মনে হয় আজকের আয়োজনটা যত বেশি কথা শোনার সুযোগটা আমরা পাবো, তত বেশি বোধহয় আমাদের ভালো লাগবে। আমরা জানি যে আজকে যারা এসেছেন তারা মূলত বইকে ভালোবেসে এসেছেন, লেখককে ভালোবেসে এসেছেন, অথবা আজ এই তরুণদের কলমকে আমরা সম্মাননা জানাতে যাচ্ছি, তাদেরকে ভালোবেসে এসেছেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে নানান রকম আয়োজনে অনেক উপচে পড়া ভিড় আমরা পাই,
হয়তোবা সাহিত্যকে ঘিরে আয়োজনে ভিড় একটু কম থাকে। অনেকে আজকাল পাঠ্য বই বা বলি বা আমরা গল্প উপন্যাস বই যেটার কথাই বলি না কেন, সেই বইয়ের চাইতে হয়তোবা ফেসবুক অর্থাৎ মুখ্য বই পড়তে অনেকে ভালোবেসে থাকেন। তবে যেই বই পড়ুন না কেন, বইয়ের মধ্যেই থাকুন, লেখার মধ্যেই থাকুন, মানুষের গল্পের মধ্যেই থাকুন। আজকে আমাদের শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার 2025-এর আয়োজনে আমরা 3 জনকে পুরস্কৃত করতে যাচ্ছি। অলরেডি তাদের নামগুলো আপনারা জানেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ঐতিহ্যের ফেসবুক পেজটা ফলো করেন তারা জেনে গেছেন অলরেডি। এছাড়া আমাদের যারা পুরস্কার জয়ী আছেন তারাও ইতিমধ্যে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ধীরে ধীরে তাদের কাছে চলে যাব। তবে তার আগে এই পর্যায়ে শান্তনু কায়সারকে নিয়ে একটি ভিডিও আমরা দেখব। স্ক্রিনে চোখ রাখবার জন্য অনুরোধ করছি। শান্তনু কায়সারকে ঘিরে একটি অডিও ভিজুয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। বাংলা সাহিত্যের অঙ্গনে এক অনন্য নাম শান্তনু কায়সার। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় তার বিচরণ ছিল সবল ও স্বতন্ত্র। 1950 সালের 30 ডিসেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ গ্রামের মুন্সিবাড়িতে তার জন্ম। পিতা সিরাজুল হক, মাতা মাকসুদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে তিনি পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনাকে। সুশিক্ষায় গড়ে তুলেছেন কয়েকটি প্রজন্ম। অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা শান্তনু কায়সার সাহিত্যের বহু শাখায় রেখেছেন সৃজনের স্বাক্ষর। তার কলম রবীন্দ্রনাথ, নজরুল, মীর মোশাররফ হোসেন, অদ্বৈত মল্লবর্মণ, খান মোহাম্মদ ফারাবি সহ বহুবিধ গবেষণায় বাংলা সাহিত্যকে করেছে সম্যক সমৃদ্ধ। বাংলা একাডেমি পুরস্কার, আলাউল পুরস্কার, জীবনানন্দ পুরস্কার সহ পেয়েছেন বহু সম্মাননা। তবে সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে সুধী পাঠকের আগ্রহ ও ভালোবাসা। 11 এপ্রিল 2017 চিরবিদায় নেন এই নিষ্ঠাবান লেখক, সংগঠক ও সংস্কৃতি যোদ্ধা। কিন্তু রেখে যান অনন্ত আলো, যা পথ দেখাবে তার প্রিয় উত্তর প্রজন্মকে। শান্তনু কায়সারের সাথে আমার প্রথম পরিচয় হয় 1983 সালে। সেই সময়ে তিনি আমার কাছে এলেন এবং বললেন যে তারা ব্রাহ্মণবাড়িয়ায় ইবনে সিনা 1000তম জন্মবার্ষিকী এবং কার্ল মার্কসের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করছেন এবং সেখানে আমাকে নিয়ে যেতে চান। আমি তো রাজি হলাম এবং তারপরে তিনি আরও দুজনকে বললেন যে ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর আবু মাহমুদ, অ্যাটমিক এনার্জি কমিশনের ডক্টর শামশের আলীকেও দাওয়াত করেছিলেন। আমরা 3 জনে একসাথে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া গেলাম এবং সেখানে অনুষ্ঠান হলো। কি যতদূর মনে হয় আমার 2 দিন অনুষ্ঠান হয়েছিল, যতদূর মনে হয়। এবং সেই সময় আমরা একসাথেই ব্রাহ্মণবাড়িয়াতে থাকলাম। এখন মার্কস এবং ইবনে সিনার উপরে এই আলোচনা 2 দিন ধরে সেখানে হয়েছিল। এটাই তার সাথে প্রথম পরিচয়। আমার থার্ড ভাই আব্দুর রাজ্জাক, সে পড়াশোনায় খুব ভালো ছিল। আমার স্কুল জীবনে আমি তাকে দেখছি সে পড়াশোনার দিকে মনোযোগ দিত এবং পেপার খুব স্টাডি করত। এবং আমার স্কুল জীবন শেষ করার পরে আমি যখন লাহোরে চলে যাই তখন আমি তাকে দেখেছি সবসময় সে পেপার পত্রিকা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকতেন। এবং সে ছোটকালেই পড়ালেখার প্রতি বিশেষ আগ্রহ ছিল এবং আমার ধারণা সে প্রায়ই পলিটিক্যাল নেতা ওনাদের সাথেও যোগাযোগ কিছুটা রক্ষা করে চলতেন। এবং যখন আমি চাকরির জীবনে প্রথম শুরু করি তখন আমি তাকে দেখছি লাকসামে পড়াশোনা করতে এবং আব্বা আম্মার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেইভাবে সে
গড়ে উঠছে এবং পরে সে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মকাণ্ডের সাথে সে জড়িয়ে পড়ে। শান্তনু কায়সারের তো অনেক বড় পরিচয় আছে। তিনি বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য লেখক। স্বনামধন্য কথাটা আমি এমনিতেই ব্যবহার করছি না, সত্যিকার অর্থেই তার নাম হয়েছে। সে 80-র দশক থেকেই তার নিরবিচ্ছিন্ন সহিত সাহিত্য চর্চা এবং সাহিত্য চর্চার পাশাপাশি যে কাজগুলি একজন জাগ্রত বুদ্ধিজীবীর করা উচিত সেটি হচ্ছে সংস্কৃতির বিভিন্ন অঞ্চলে দৃষ্টি ফেলা এবং সেখানে কোথায় কি সমস্যা ঘটছে, কেন হচ্ছে সমস্যাগুলি, সেগুলি বুঝে সেগুলির সমাধান রাজনীতিকরা একভাবে দেন, সমাজতত্ত্ববিদেরা একভাবে দেন, সাহিত্যিকরা আরেকভাবে দেন। সেই কাজটি শান্তনু কায়সার করেছে এবং তার প্রভাবে 80-র দশকে অনেক তরুণের ভিতর লেখালেখির একটা আগ্রহ জেগেছিল। এটি আমি নিজে সাক্ষী। স্বনামধন্য, কিন্তু তার একটা বড় পরিচয়, সবচেয়ে বড় পরিচয় আমার কাছে, সে আমার বন্ধু, সহপাঠী। 1968 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, একটা চমৎকার পরিবেশ আমরা পেয়েছি। তখন সমস্ত দেশ তৈরি, কোনো একটা কারণে একটা পরিবর্তন ঘটছে, রাজনীতির স্রোত অন্যদিকে মোড় নিচ্ছে, কিন্তু মানুষের প্রত্যাশা বাড়ছে যে আমরা এখন পুরনো পথা বাদ দিয়ে নতুন পথায় প্রবেশ করতে চাই। সেই সময় রাজনীতি ছিল সম্মুখমুখী, সমাজ চিন্তা ছিল মানুষের সমস্যাকে ঘিরে, সাধারণ মানুষের। শান্তনু কায়সারের ভিতর সেই প্রতিফলনটা আমি দেখতে পেয়েছি। আমার এই জীবন সায়ান্নে আমি এখন বুঝতে পারি তার মেধার আমরা মূল্যায়ন করতে পারিনি। আমরা যদি তার মেধার মূল্যায়ন করতে পারতাম ও তাকে উৎসাহ দিতে পারতাম, তার ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা তাকে উৎসাহ দিতে পারতাম, হয়তো বা সে আরও উন্নতর সাহিত্য সাধনা করতে পারতো এবং দেশের একটা মুখ উজ্জ্বল করতে পারতো। আর উজ্জ্বল নক্ষত্র হয়ে দেয় আমাদের সাথে, আমার এই সমাজে বিচরণ করতে পারতো। যাক আল্লাহ, এটা তো ধরিত্রী, আমাদের কোনো ইয়ে নাই, যা আবার হয়ে গেছে। আমরা আমি জীবন সায়ান্নে আমার পরিবার সবাই আমরা চিন্তা করি যে আল্লাহ যে তার সাহিত্য পরবর্তী পারে ভুলভ্রান্তি যা আছে, মানুষ মাত্র ভুল করে থাকে, ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। এটি আমাদের মনের আকুতি এবং আমাদের আশা। তো শান্তনু কায়সারের রচনা সামান্য নয়, তিনি অনেক কিছু লিখেছেন এবং এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেও তিনি বক্তৃতা দিয়েছেন এবং সবসময় তিনি সাহিত্যের ভিতরে এতটাই নিমগ্ন ছিলেন যে আমি মনে করি যে তার ব্যক্তিগত জীবনে আরো অনেক কিছু তিনি পেতে পারতেন বস্তুগতভাবে, সেটা নিয়ে তার কখনোই কোনো খেদ ছিল না। সবসময় আমার সাথে যখন শেষ সাক্ষাৎ হয় কুমিল্লায় একটি হাসপাতালে প্রয়াণের কিছুদিন পূর্বে, তখনও কিন্তু কখনো তার যে রক্তপাত হচ্ছে সেই নিয়ে তিনি কথা বলেননি, বলেছিলেন অন্তর্গত রক্তপাতের কথা, সভ্যতা, মানুষের অন্তর্গত, পৃথিবীর অন্তর্গত রক্তপাতের কথা। এবং তিনি যে জীবনানন্দ দাশের গদ্যসত্তা নিয়ে লিখেছেন গভীরতর অসুখ, সেই গভীরতর অসুখ গদ্যসত্তা জীবনানন্দ, সেই গভীরতর অসুখের ভিতর দিয়ে যখন আমরা যাচ্ছি তখন শান্তনু কায়সারকে খুবই মনে পড়ে। এবং সাহিত্য, সংস্কৃতি, সমাজ, এই সবের মধ্য দিয়ে মানুষের মুক্তির কথা যতদিন আমরা বলবো ততদিন আসলে শান্তনু কায়সারকে মনে পড়বে, মনে পড়তেই হবে। এখানে আমরা একটু আগে যেটা দেখছিলাম, বহুমাত্রিক শান্তনু কায়সারকে নিয়ে তার প্রিয়জনদের স্মৃতিচারণ, তার জীবনের অল্প কিছু অর্জন। তার জীবনের সব থেকে বড় যে অর্জন ছিল, তার যে পাঠক ছিলেন সেই পাঠকের ভালোবাসা, যেটিকে আসলে আমরা ভিডিওতে সেভাবে কখনোই তুলে ধরতে পারবো না। কোনো স্থির চিত্র কিংবা কোনো ভিডিও চিত্র অথবা কোনো কলমে আসলে এটাকে তুলে ধরা সম্ভব নয়, কেননা মানুষের ভালোবাসা এমন এক অমূল্য এক অর্জন, যে অর্জনকে আসলে কোনো কিছুতেই ধারণ করা সম্ভব নয়। শুধুমাত্র যার জন্যই ভালোবাসে তিনি সেই হৃদয়ে সেই ভালোবাসাটিকে ধারণ করতে পারে। আর সেই ভালোবাসারই প্রকাশ আমরা তার অবর্তমানে
আজও পাচ্ছি। আর আমার মনে হয় যে সকলের মধ্যে যে আফসোসটি আমরা শুনছিলাম যে তার যেই মেধা যে প্রজ্ঞা সেটিকে বোধহয় আমরা মূল্যায়ন করতে পারিনি। কিন্তু সত্যিকার অর্থে একজন মানুষের মেধা বা প্রজ্ঞার মূল্যায়ন শুধুমাত্র তার জীবদ্দশায় হয় না। তিনি চলে যাবার পরেও বোধহয় সেটি বছরের পর বছর জুড়ে মানুষের মাঝে ছড়িয়ে যেতে থাকে। আরও বিশাল আকারে এটি ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরিও হতে পারে যদি সেটিকে আমরা ছড়িয়ে দেবার দায়িত্বটি নিই। আর সেই দায়িত্বটি আমাদের পক্ষ থেকে মূলত নিয়েছে ঐতিহ্য প্রকাশনী। এই পর্যায়ে আমি আমাদের আজকের এই আয়োজনে শান্তনু কায়সার রচনাবলীর মোড়কের স্মারক উন্মোচনের জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে। 28 মে 2024 সালে পুরনো পল্টনস্থ ঐতিহ্যের কার্যালয়ে ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তার কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এই নানান কিছুর যৌথ চুক্তি হয়েছিল এবং সেই যৌথ আলোচনা থেকেই কিন্তু ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই পর্যায়ে শান্তনু কায়সারের জীবন এবং কর্ম নিয়ে বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি নাট্যজন ও লেখক ফয়েজ জহিরকে। একটা জোরে করতালি হয়ে যাক তার জন্য। ধন্যবাদ। আসলে আমি কিছুক্ষণ আগে বলেছে আমি নাটকে কাজ করি, নাটকের মানুষ। আমি নাটক সাহিত্য তা বটে, কিন্তু সাহিত্য বলতে আমরা যা বুঝি উপন্যাস, কবিতা, প্রবন্ধ সাহিত্য তার মতো করে নয়। কারণ নাটক যতক্ষণ না পর্যন্ত অভিনীত হয় ততক্ষণ তা পাণ্ডুলিপি থেকে যায়। আজকের এই অসাধারণ একটি অনুষ্ঠান এ কারণে বলবো, কারণ ঐতিহ্য নিরন্তর যে কাজটি করছে তার আরেকটি প্রকাশ এখানে। শান্তনু কায়সারের ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার 2025 এবং শান্তনু কায়সার রচনাবলীর প্রকাশনা উৎসব, দুটোই খুব আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ পুরস্কার মানুষকে প্রাণিত করতে পারে, আর সেই প্রাণিত হওয়া মানুষগুলো যদি তাদের বাণী ছড়িয়ে দিতে পারেন এবং তার সাথে যদি শান্তনু কায়সার যে বাণীগুলো আছে, যে লেখনী আছে, তা যদি তাদের কথায় বা তাদের উচ্চারিত শব্দে ছড়িয়ে পড়ে, সেটা একটা অনেক বড় কাজ হবে। আজকে এই আমি খুব দীর্ঘায়িত করব না, কেন করবো সেটা পরে বলছি। আমাদের এখানে কথা সাহিত্যিক আলোচক আছেন পাপড়ি রহমান, শ্রদ্ধেয় পাপড়ি রহমান, আমাদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অধ্যাপক মুহিতুল আলম এবং ঐতিহ্যের কর্ণধার নির্বাহী আরিফুর রহমান নাইম। এবং কিছুক্ষণ আগে পিয়াস মজিদ কথা বলছিলেন, পিয়াস মজিদ আমাকে ফোন করেছিলেন অনুষ্ঠানে আসবার জন্য। এটির কারণ বোধ হয় তাই যে শান্তনু কায়সার পুরনো আসল নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমরা ওনাকে বলতাম রাজ্জাক স্যার। আমি ওনার সরাসরি ছাত্র, এটি একটি বিশেষ কারণ হয়তোবা। তাই এটা আমার সৌভাগ্য যে স্যারের যে প্রকাশনা, যে এত এত রচনা সামগ্রী আজ বের হচ্ছে, তার অংশ হতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় সৌভাগ্য। আজকে যদি অধ্যাপক সিরাজুল ইসলাম যদি এখানে উপস্থিত থাকতেন আমি আনন্দিত হতাম। এ কারণে, কারণ ওনার সাথে পরিচয়টি ঘটে শান্তনু কায়সারের মাধ্যমে আমার। সেটি 1979 সাল। ঋত্বিক করেছেন, ঋত্বিক সাহিত্য সংগঠন করেছেন ব্রাহ্মণবাড়িয়াতে। আমি তখন কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ারের ছাত্র, তিনিও ইংরেজির অধ্যাপক। আমার উপর দায়িত্ব পড়ল সিরাজ ইসলাম চৌধুরী এবং মামুনুর রশিদ দুজন ঋত্বিকের অনুষ্ঠানে যাবেন, আলোচনা অনুষ্ঠানে, এবং আমাকে ট্রেন স্টেশন থেকে ওনাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে ওনার বাসায় পৌঁছে দিতে হবে, তারপর অনুষ্ঠানে নিয়ে যেতে হবে, এবং আবার দুপুরে খাবারের সময় নিয়ে আসতে হবে, এবং দেন আবার আমাকে ট্রেন স্টেশনে পৌঁছে দিতে হবে। এই আমার সূত্রপাত। তারপরে অসংখ্যবার আমাদের স্যারের সাথে দেখা হয়েছে। আর আমি তো তারপরে ঢাকায় যখন পা রেখেছি, তারপর মামুনুর রশিদের সাথেই কাজ করছি আজ অবধি।
আজ অবধি নাটকে আমি একই সংগঠনে কাজ করি এবং ওনারা হাত ধরিয়ে হাতে করি নাটকে। একসময় ইচ্ছে ছিল অভিনেতা হব, হয়নি, ব্যাকস্টেজে চলে গেছি, যা হয় স্বপ্ন মানুষের। একসময় কবিতা লিখতাম, এই যেমন স্যারের হাত ধরেই, শান্তনু স্যারের হাত ধরেই, তাই না? তারপরে কবিতা লেখা থেকে সরে গেছি, তেমনি সরে যেতে যেতে এখন পেছনের মানুষ, অন্য ধরনের হয়তো বা কবিতা হয়ে উঠে কিনা জানি না আমি। আর নাটক যখন অভিনীত হয় সেটা কোনো কাব্য হয়ে ওঠে কিনা সেটা দর্শকই ভালো বলতে পারবেন। এখানে সাইমন জাকারিয়া আছেন, তিনি নাটকের মানুষ, নাট্যকার। এই যে সূত্রপাত হলো, এই সূত্রপাতের মধ্য দিয়ে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে শান্তনু কায়সার, আমি খুব দীর্ঘ করবো না এই কারণে, কারণ আমি নাটকের মানুষ, আমি বক্তা নই। আমি শুধু আমার দেখা জগৎ থেকে, ওনার সাথে পরিচয় জগৎ থেকে যেটুকু অর্জন, সেই কটি কথাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ওই যে ঋত্বিকের মধ্য দিয়ে সূত্রপাত হলো, তারপরে যে সাহিত্যপত্র বের হতো তার সাথে যুক্ত করা আমাদেরকে, যারা কাজ করতে চাই এবং যারা, তখন আমি নাটক করতাম না, তখন আমি এই স্যারের সাথে লেখালেখি এবং তার সহচর্যের মধ্যেই বেড়ে ওঠা। তো এই যে তার মধ্য দিয়ে যে একটা নতুন তৃতীয় নয়ন পাওয়া, সেটা কিন্তু ঘটেছিল তখন। এবং তখনই একটা বিশ্ব সাহিত্যের সাথে একটা সংযোগ ঘটে আমার মতো ছাত্রদের। এইটা ঢাকা কেন্দ্রের বাইরে মানুষরা এমন একটি মানুষ পেয়েছেন, যে মানুষটি শুধুমাত্র কলেজে শিক্ষকতাই করেননি, তার ছাত্রের মননে, বোধে শিল্প এবং সংস্কৃতির বীজটা বপন করে দিয়ে যে মানবিক মানুষ গড়ে ওঠার যে জায়গাটা তৈরি করছিলেন, সেটি একটি বড় দিক মনে হয়েছে আমার কাছে। এই যে আজকে উপলব্ধি করি, তখন হয়তো বা সেই ছাত্র অবস্থায় মনে হতো না তেমনভাবে। তারপর তিনি অসংখ্য কাজ করেছেন, 2 বছর সহচার্য ছিলাম, তারপর আমি ঢাকায় চলে এসেছি, নাটকে যুক্ত হয়েছি। কিন্তু একটি জিনিস, যে তিনি তারপরে ঢাকা ব্রাহ্মণবাড়িয়াতে আমি যতবারই গিয়েছি, বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়ায়, শুধু যতবারই গিয়েছি তার সাথে দেখা হয়েছে। কিন্তু একটি বিষয়, তিনি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় চলে গেলেন, তখন কিন্তু চিঠি লিখতেন। একটা অসাধারণ, একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের চিঠি আদান প্রদান হচ্ছে, তাই না? এবং যখনই ঢাকায় আসতেন তার কয়েকদিন পূর্বে চিঠিটা আসতো, তা আমি কিন্তু আসছি অমুক, এখানে অনুষ্ঠান আছে, বা আমি নাটক দেখতে আসবো। এবং তিনি কিন্তু নাটকের মানুষও আমাদের ভীষণ রকমভাবে। তো এই যে চিঠির আদান প্রদান, তার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ দশকের পর দশক ওনার সাথে এই সম্পর্কটা অটুট ছিল। দুঃখিত। তেমনিভাবে তিনি যেখানেই গেছেন, ব্রাহ্মণবাড়িয়া শুধু না, কুমিল্লা থেকে লক্ষ্মীপুর থেকে জামালপুর, যেখানেই তিনি পেশাগত কাজে গিয়েছেন, শিক্ষকতার কাজে গিয়েছেন, সেখানেই তিনি শিল্প সংস্কৃতি সংগঠন গড়ে তুলেছেন। সেখানেই প্রকাশনার সাথে যারা যুক্ত হতে চেয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করেছেন, লেখনী থেকে উদ্বুদ্ধ করেছেন। এবং সেটাই ছিল ওনার একটা বড় শক্তি আমার কাছে মনে হয়েছে। কারণ প্রান্তের মানুষের জগৎটাকে না চিনলে আমার সাহিত্যে কি করে সেই মানুষের জীবন উঠে আসবে? কেন্দ্রে বসে দেখা যায় না, কেন্দ্রে বসে খুব খণ্ডিত জীবনকে দেখা যায়। আমি দেখেছি এমনকি আমার নাটকের মানুষদেরও দেখেছি, যারা প্রান্তিক মানুষ বা মানুষের কথা বলতে চান, তারা কিন্তু সেই মানুষের সাথে, মানুষের মাঝে পৌঁছে যান, সেখান থেকে আহরণ করেন। এই আহরিত সম্পত্তি আমাদের মধ্যে বিলিয়ে দেন। এবং তিনি শুধুমাত্র একটি বৃত্তাবদ্ধ জীবনযাপন করেন, এই বৃত্তের বাইরে ভেঙে উনি যে মানে ঢাকাস্থ লেখক শিবির, তার সাথে যুক্ত যেমন হয়েছেন রবীন্দ্র সম্মেলন পরিষদের সাথে কুমিল্লায় তিনি তার সভাপতি ছিলেন দীর্ঘদিন। এই যে বহুমাত্রিকতা ওনার মধ্যে, এই বহুমাত্রিকতা কিন্তু আমাদের অনুপ্রাণিত করেছে সবসময়। আমি ওনার রচনা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এখানে গুণী মানুষরা আছেন,
তাদের কাছ থেকে শুনবো আমরা, তাই না? এবং তিনি শেষ দিকে, জীবনের শেষ দিকে কিন্তু মুক্তিযুদ্ধে যা আঞ্চলিক ইতিহাস কুমিল্লার, সেটি নিয়ে দীর্ঘ কাজ করেছিলেন, যেটি সমাপ্ত করে যেতে পারেননি। এটি একটি বড় কাজ হতো ওনার, তাই না? এর বাইরে উনি আমাদের যারা অনেক গুণী মানুষ আছেন তাদের নিয়ে গবেষণাগ্রন্থ রচনা শুধু না, সেটা তুলে ধরা, শুধুমাত্র এই বঙ্গে না, দুই বাংলায় তিনি, ওনার বিচরণ ছিল, প্রবলভাবে বিচরণ ছিল। তিনি আসলে এমন একটি সময়ে জন্মগ্রহণ করেছিলেন, তার পূর্বে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, তার কিছুদিন পর 52-এর ভাষা আন্দোলন, তারপর 69-এর গণ অভ্যুত্থান, তারপর 71-এর মুক্তিযুদ্ধ, তাই না? এই যে এর যে অতীত, সে তার ধারাবাহিকতা কিন্তু আজও চলছে। তার যে ক্ষতের আঁচ, সে আঁচ কিন্তু আমরা এখনও পাই, তাই না? সেইটা কিন্তু সেইখান থেকে কিন্তু তিনি বিচ্ছিন্ন হননি। আমরা দেখতে পাই তার লেখার মধ্যে তা কেমন স্পষ্ট এবং স্পষ্ট হয়ে জল করে ওঠে। এবং একটি বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী থাকলে যেমন বলছিলাম ভালো লাগতো, কারণ ওনার মধ্য দিয়ে যেই পরিচয়টা, সেই পরিচয়টা শুধু এই পঠন পাঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এবং আর যে বিস্তৃতি লাভ করেছিল তার মধ্যে দিয়ে যে বীজ আমাদের মধ্যে বপন হয়েছে, সেই বীজ কিন্তু, সেই বীজের ধারাবাহিকতা এখনও বহন করতে হচ্ছে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। এবং আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি কিন্তু হতাশ নই যে উপস্থিত যারা আছেন তারা কিন্তু শুরুতে মনে হয়েছিল খুব কম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বেড়ে উঠেছে, তাই না? এটা কিন্তু আশান্বিত করে, আমাদেরকে খুব আশান্বিত করে। কারণ আজকে আমরা দেখতে পাই যেটা হচ্ছে, আমাদের নাইম ভাই খুব ভালো বলতে পারেন, কারণ তিনি ঐতিহ্যের কর্ণধার, এবং কতটা বই বিক্রি হয়, তাই না? আমরা দেখতে পাই পাঠাভ্যাস ভীষণভাবে কমে গেছে। এই যে পাঠাভ্যাস বাড়াবার জন্য ওনাদের যে নিরন্তর চেষ্টা, তাই না, এটা মাঝে মাঝে হতাশ করে দেয় আমাদের, যে বই বিক্রি হয় না। আমি জানি না শান্তনু কায়সারের এই রচনাবলী কয় খণ্ড বিক্রি হবে, তাই না? কিন্তু আশা করব আমরা যারা এখানে উপস্থিত আছি তারা শুধু শান্তনু কায়সার নয়, এমন যারা প্রগতিশীল অসাম্প্রদায়িক মানুষ আছেন, লেখক আছেন, তাদের কথা বাণীকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খুব দীর্ঘায়িত করব না। কারণ ওনার রচনাবলীতে একটি লেখা আছে, সম্ভবত রাসেল রায়হান লিখেছেন, আমি সেখান থেকে একটু উদ্ধৃত করব। শান্তনু কায়সার জানতেন ও মানতেন শেকড় ও তৃণমূল থেকে আসে শক্তি ও প্রেরণা, যা শুধু লেখার উপজীব্য হয় না, হয়ে ওঠে শিক্ষা, দর্শন ও ভাবনার ক্ষেত্র। শান্তনু কায়সার বিশ্বাস করতেন অব্যাহত চর্চার মধ্য দিয়েই প্রান্তই হয়ে উঠতে পারে নতুন কেন্দ্র। তাই তিনি কেন্দ্রবাসী না হয়েও দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করে তার সাহিত্যকর্ম ও সক্রিয়তার মধ্য দিয়ে সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। আমি আমার প্রিয় শিক্ষক, প্রাবন্ধিক গবেষক, কবি, নাট্যকারকে প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পাঠ থেকে, তার লেখনী থেকে একটু পাঠ করতে চাই। এই বইটি বেরিয়েছিল যতদূর মনে পড়ে 1982 সালে। হ্যাঁ, 1982 ফেব্রুয়ারিতে এই বইটি প্রথম সংস্করণ। বইটি আমার কাছে আছে। সেই বইটি আমি চলে গিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসছি, আমার লাইব্রেরি থেকে নিয়ে এসছি। আমি খুব বাছাই করিনি, একদম শুরুর যে লেখাটি আছে সেটি পাঠ করব। আমি আবৃত্তিকার নই। কবিতাটির নাম ভূগোল। ভূগোল পাল্টালো দুবার, পতাকাও। তুমি কতটা বদলেছ স্বদেশ। কাঁচা রাস্তা বানাবার সুযোগ আসছে বারবার, পুল আর কালভার্টও। তবু কি যোগাযোগ ব্যবস্থা রাখুনি মধ্যযুগীয়? টিন্ডেলকে জীবন্ত পুড়িয়ে মারা আজ আর হয়তো সম্ভব নয়, তবুও তো মধ্যযুগ বেঁচে আছে চেয়ারম্যানের কবজিতে। ভিখারির মতো আজও ক্ষমতার দ্বারে বসে থাকে প্রার্থী মানুষ। অতএব হে ভূগোল, তুমি স্থির দাঁড়িয়ে থাকো। টিন্ডেল যেমন অন্তিম উচ্চারণে বলেছিলেন,
সুকৃতি যদি ধর্ম হয়, তাহলে ফাদার তোমার চেয়ে বড় ধার্মিক ওই কৃষক। তেমনি তুমিও বলো, ঘাম থেকে গড়িয়ে পড়ে যে নুন মাটিতে, তাকে আমি আজ অপচয়ের হাত থেকে বাঁচাতে চাই। এই বাঁচাতে চাওয়াই আমাদের আকাঙ্ক্ষা এবং ঐতিহ্য পাশে আছে। আমরা আশা করব আমরা সকলে পাশে থাকব। শান্তনু কায়সার তার লেখনী থেকে বেঁচে থাকুক, এই প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। নাট্যজোর ও লেখক ফয়েজ রফিককে অনেক অনেক ধন্যবাদ শান্তনু কায়সারকে এত সুন্দর স্মৃতিচারণ করবার জন্য এবং সেই সাথে কয়েক লাইন পড়বার জন্য তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথির কথা শোনার পালা। আপনারা সকলে জানেন আজ আমাদের সকলের মাঝে সশরীরে উপস্থিত থাকবার কথা ছিল বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক এমেরিটাস প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি যেহেতু আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি, এটার কারণে কিন্তু তার পক্ষ থেকে আমাদের প্রিয় শান্তনু কায়সারের জন্য কথাগুলো হারিয়ে যায়নি, কেননা তিনি তার একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিও বার্তা থেকে আজ আমরা শুনবো আমাদের প্রিয় শান্তনু কায়সারকে ঘিরে শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বক্তব্য। শান্তনু কায়সার তো আমার খুব আপনজন ছিল। তাকে আমি প্রথমে দেখেছি ছাত্র হিসেবে, পরে দেখেছি লেখক হিসেবে, এবং পরে প্রায় একেবারে বন্ধুত্বের মতনই একটা সম্পর্ক হয়েছিল। তো যে গুণগুলো আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয় মনে হতো এবং যেগুলো আসলে বিরলও বটে, সেগুলোর একটা হচ্ছে যে সাহিত্যের প্রতি এই রকম নিষ্ঠা কম দেখেছি। আমাদের এই যে সাহিত্য বিভাগে আমরা পঠন পাঠনে লিপ্ত, এখানে তো অনেক ছাত্র আসে, মেধাবী মানুষরাও আসে, কিন্তু সকলের মধ্যে এই সাহিত্যের প্রতি অনুরাগ সেইটা দেখি না। তো শান্তনুর সাহিত্যানুরাগী কেবল না, সে তো সাহিত্যের স্রষ্টাও ছিল, এবং তার যে সাহিত্যের সৃষ্টি এবং তার যে সাধনা, সেইটা একটা অন্য রকমের, যে একটা পরিপূর্ণরূপে সে সাহিত্যের প্রতি নিমগ্ন ছিল এবং গবেষণা করত। আর যেটা করতো সেটা হচ্ছে দ্বিতীয় গুণ, এইটা যে সে ঢাকা শহরে থাকার জন্য অস্থির ছিল না। আমরা সকলেই ঢাকা শহরে থাকতে চাই। শান্তনু তার কর্মজীবনের প্রায় সবটাই, প্রায় কেন বলবো সবটাই, সে ঢাকার বাইরে কাটিয়েছে এবং এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না, বরং সে সন্তুষ্টই ছিল। যেখানে গেছে সেইখানকার জীবন সম্বন্ধে দেখেছে, সে অদ্বৈত মূল্যবর্মন সম্বন্ধে অনুরাগী ছিল, সে তার উপর গবেষণা করেছে এবং সে গবেষণা ছাড়া লিখত না, আবার গল্পও লিখত, আবার কবিতাও লেখার তার দক্ষতা ছিল। ছোট গল্প তো আমি তো বললামই, এবং প্রবন্ধ তো তার সমস্ত প্রবন্ধের মধ্যেই আমি তার নিজস্বতাটা লিখতাম। তার একটা নিজস্ব স্টাইল ছিল, সেইভাবে লিখত। দ্বিতীয়ত সেখানে বক্তব্য থাকতো এবং এই বক্তব্যটা তথ্য নির্ভর হতো। সে যে একটা এমনি এমনি ফট করে বলে দিল তা নয়, সেজন্য সেইটা সে আমাকে বই উৎসর্গ করেছে, তাতে আমি অনেক আনন্দিত হয়েছি। আর তৃতীয় যে গুণটা এই দুই গুণের বাইরে, সেইটা হচ্ছে যে সে একসময় সাংগঠনিক তার একটা প্রতিভা ছিল, আগ্রহ এবং প্রতিভা। আমি শান্তনুকে দেখেছি যেখানেই গেছে সেখানেই সে একটা সংঘ গড়ে তুলেছে, সে একটা সাহিত্যের গোষ্ঠী গড়ে তুলেছে। আবার সে ঢাকাতেও লেখক শিবিরের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত ছিল। কিছুদিন সে সভাপতিত্বও করেছে, সম্মেলন হলে আসতো। কিন্তু যেটা সে করতো সেটা হলো যে স্থানীয়ভাবে ওই যে ওখানকার যারা মানুষ, অধ্যাপক, সাহিত্য মনস্ক, এই ব্রাহ্মণবাড়িয়ার মতিউল ইসলাম, এদের সঙ্গে এদেরকে যে একটা একসাথে করে সাহিত্য চর্চার একটা কেন্দ্র তৈরি করত। আর সেইখানে সে আমাদেরকেও নিয়ে যেত। আমি অনেকবার তার কারণে ব্রাহ্মণবাড়িয়াতে গেছি, তার কারণে কুমিল্লাতে গেছি। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যখন গেল, সেখানেও সে একটা এই রকমের আবহ তৈরি করলো।
চারদিকে তার একটা লোকজনদেরকে ডেকে আনলো, তরুণদেরকে আনতো। তরুণরা আবার বিশেষভাবে আগ্রহী ছিল। অনেক তরুণ আমাকে বলে, তখনকার তরুণ, যে তারা সাহিত্য মনস্ক হয়েছে ইসের কারণে, শান্তনু কায়সারের কারণে। যেমন নুরুদ্দিন জাহাঙ্গীর একজন এখন প্রতিষ্ঠিত লেখক, সিভিল সার্ভিসেসেও আছে, সে বলে যে আমি তো এই স্যার না থাকলে আমার এই সাহিত্যের বোধও তৈরি হতো না, আমি আর এই যে আমার লেখাপড়া সে ব্যাপারেও তিনি যে সাহায্য যেরকমভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন, সেইটা আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এই ধরনের বহু মানুষকে, আসাদ চৌধুরী তেও বলতে যে এই ব্রাহ্মণবাড়িয়াতে তো আমাদের জন্য উপভোগ্য ছিল এবং আনন্দদায়ক ছিল শান্তনু কায়সারের উপস্থিতির জন্য। আর যেটা ছিল, আরও যেটা সেটা ছিল যে মানুষের সঙ্গে সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমি তার কোনো শত্রু দেখি নাই, মানে তার বিরুদ্ধে কেউ বলবে এইরকম মানুষ আমি দেখি নাই। তো সকলকে সে আপন করে নিত। যেমন আমি না থাকলে আমার স্ত্রীর সঙ্গে কথা টথা বলে যেত, এবং আমার স্ত্রীর সঙ্গে তার একটা ভাই বোনের মতো সম্পর্ক ছিল। তো নাজমা যখন মারা গেল, তারপরে একটা বাংলা একাডেমি থেকে যে ওই পরলোকগত সাহিত্যিকদের, সদ্য প্রয়াত সাহিত্যিকদের এবং আগের অন্যদেরও জীবনী, ছোট ছোট জীবনী যে বেরোতো, সেইটাই আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অনেক দিন ওটা পালন করলেন না। শান্তনুকে যখন বলা হলো, সে অল্প দিনের মধ্যেই সেইগুলো সে করে ফেললো, বইটা বেরিয়ে গেল, মানে অতি দ্রুত, মানে সে কোনো কাজ এরকম ফেলে রাখতো না। আবার যখন নাজমার এই যে রচনাবলী একটা প্রকাশেরও আয়োজন হয়েছিল, আমি শুনেছিলাম যে সে এইগুলো সংগ্রহ করেছে, হয়তো বাংলা একাডেমিতে জমাও দিয়েছিল, যদিও এখনও প্রকাশিত হয়নি। তো এই গুণটাও আবার তার ছিল যে সে মানুষের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে পারত, যেটা কেবল ওই যে সাহিত্যিক সম্পর্ক নয় বা সাংগঠনিক সম্পর্ক নয়, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এই সমস্ত নানান গুণে গুণান্বিত ছিল আমাদের শান্তনু কায়সার। এবং আমি আমার জীবনে যাদের সঙ্গে এসেছি, সংস্পর্শে এসেছি বা সান্নিধ্যে যেতে পেরেছি, বা যারা আমার কাছে এসেছে, তাদের মধ্যে শান্তনু অত্যন্ত বিশিষ্ট স্থান অধিকার করে এসেছে। আর মেধাবান ছাত্র আমাদের ওখান থেকে অনেক বেরিয়েছে, কিন্তু শান্তনুর মতো কম বেরিয়েছে, খুব বিরল। মানে সে মেধার কথা শুধু বলছি না, মেধাবান তো অবশ্যই ছিল, সাহিত্যের প্রতি যে অনুরাগ এবং অন্য গুণগুলো যেগুলো মিললাম, এগুলো একত্রে একসঙ্গে থাকা, এটাই খুব বিরল। আমি তো কম দেখেছি, আর আমাদের বিভাগ থেকেও এরকম কম বেরিয়েছে যারা শিক্ষার্থী হিসেবে এসেছিল। তো আমি যখন তার মৃত্যুর সংবাদ পেলাম, আমি একেবারে হতবাক হয়ে গেছি। আমার ধারণার মধ্যেই আনতে পারিনি, অনেকটা সময় লেগেছে আমাকে এটা মানে গ্রহণ করতে, যে শান্তনু নেই। তার মৃত্যু এইরকমই আকস্মিক ছিল যে আমার জন্য এটা খুব তিক্ত বটেই, এবং এটা অত্যন্ত অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। এই পর্যায়ে আমাদের শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার 2025 ঘোষণার পালা। অলরেডি আমরা জেনে গেছি, তবে তারপরেও আমি একটু জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই যে পুরস্কারটি, সেই পুরস্কারের পেছনের কিছু কথা। শান্তনু কায়সারের সাহিত্য চর্চার 5টি ক্ষেত্র ছিল: কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, গবেষণা, নাটক এবং অনুবাদ। এবং এই বিষয়গুলোতে বাংলা ভাষায় রচিত উদ্ভাবনাময় মৌলিকতা মণ্ডিত এবং সেই সাথে প্রতিশ্রুতিবান পাণ্ডুলিপির জন্যই মূলত এই পুরস্কার প্রদান করা হচ্ছে, যেটি গত 2024 সালেও হয়েছে, এবং 2025 সালের পুরস্কারটি আমরা আজ 2026 সালে এসে প্রদান করছি। প্রতি বছর 5টি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারক মণ্ডলী বাছাই করা সেরা 3টি পাণ্ডুলিপি, 5টি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রের 3টি সেরা পাণ্ডুলিপি মূলত, এবং সেখান থেকে লেখককে প্রতি 50,000 টাকা অর্থমূল্যের এই পুরস্কার, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়ে থাকে। সেরা 3টি পাণ্ডুলিপি প্রতি বছর অমর একুশে বইমেলায় ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়।
প্রতি বছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন 30শে ডিসেম্বর এই পুরস্কার ঘোষিত হয় এবং সে বছরের পুরস্কারটি পরের বছর 11 এপ্রিল শান্তনু কায়সারের প্রয়াণ বার্ষিকীতে অথবা অন্য কোনো সুবিধাজনক সময়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে এবং সেটি মূলত আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চমুখী অতিথিরা আছেন। এবারে আমাদের যারা পুরস্কার পেলেন তাদের নামগুলো ঘোষণা করবো এবং তারপরই আমরা তাদের অনুভূতিগুলো শুনবো স্ক্রিনে। তার আগে তাদের নামগুলো একটু ঘোষণা করে দিচ্ছি। আমাদের আজকের এই আয়োজন ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার 2025-এ পুরস্কার পেলেন যারা, তারা হলেন হেমায়েতুল্লাহ ইমন, ফেনাফুল কবিতা, অর্থাৎ কবিতায় পুরস্কৃত হলেন হেমায়েতুল্লাহ ইমন। এরপরে কথা সাহিত্যে পুরস্কৃত হতে যাচ্ছেন জুবায়ের রশিদ, গালিবের মুশায়রায়, এবং নাটকে পুরস্কৃত হচ্ছেন তিনি হচ্ছেন শরণ এহসান। তার বইয়ের নাম পূর্ণনামা। আমরা একটু স্ক্রিনে চোখ রাখি। আমাদের আজকের পুরস্কৃত যারা সম্মানিত লেখকবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমাদের একটি অডিও ভিজুয়াল দেখার জন্য স্ক্রিনে চোখ রাখতে অনুরোধ জানাচ্ছি। বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের স্মৃতিতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র প্রবর্তন করেছে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার। কবিতা, কথা সাহিত্য এবং প্রবন্ধ গবেষণা বিভাগে প্রথমবারের মতো 2024 সালের পুরস্কারে ভূষিত হয়েছেন যথাক্রমে হাসিন এহসাস লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রিনন। তাঁদের নির্বাচিত পাণ্ডুলিপিগুলো অমর 21শে বইমেলা 2025-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়েছে এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় 2025 সালের ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কারের জন্য লেখকদের কাছ থেকে জমাকৃত পাণ্ডুলিপি যাচাই বাছাই করে বিচারক মণ্ডলীর বিবেচনায় যে 3টি পাণ্ডুলিপি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সেগুলো হলো ফেনাফুল কবিতা, হেমায়েতুল্লাহ ইমন; গালিবের মুশায়রা কথা সাহিত্য, জুবায়ের রশিদ; পূর্ণামা নাটক, শরণ এহসান। পুরস্কৃত পাণ্ডুলিপি 3টি অমর 21শে বইমেলা 2026-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়। কবিতার লেখা শুরু সেই স্কুল জীবনের পর থেকে সবার মতোই লুকিয়ে রাখতাম, কিন্তু করোনা যখন আসলো তখন মনে হইলো যে একটু কবিতা লিখি, সবাইকে জানাই। তো ওই ব্লগ খোলা থেকে তারপর মানে একটা ডিটারমাইন্ড ছিলাম যে ইউনিভার্সিটির শেষ বছরে নিজের প্রথম বইটা বের করব। সবাই বলতো একটু ম্যাচিউর হইলে বের করা উচিত। তো ওই জায়গা থেকে প্রথম পাণ্ডুলিপি আমার বন্ধু, নাম বলতেই হয়, নাসরুল্লাহ রুহি, তাকে পাঠানোর পর সে বলল যে ঐতিহ্য শান্তনু কায়সার পুরস্কারতে পাণ্ডুলিপি চাচ্ছে, ওইখানে জমা দাও। তো যথারীতি জমা দেওয়া, এবং খুবই সারপ্রাইজিংলি হচ্ছে এক বিকালে জানতে পারি যে পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য আনন্দের, এবং একই সাথে বলবো আমি যাদের সাথে মিশি বা যারা আমার বন্ধু, কবি বন্ধু, সবাই একটা কথা বলতো যে পুরস্কার পাওয়া বা প্রথম বইটা বড় প্রকাশনী থেকে বের হওয়া একটা পজিটিভ দিক। তো ওই দিকটা যেমন আছে, তেমনি হচ্ছে আমার মনে হয়েছে যে একটা ব্যাপক প্রচার প্রসার দুইটাই হয়েছে, যেটা মানুষজন পরে আমাকে জানায়, সেই জিনিসটা খুবই ভালো লাগছে আর কি। আমি বলবো যে আমার জন্য এটা খুবই ভালো লাগার বিষয় ছিল যে মানুষজন বইটা আগ্রহ নিয়ে অনেকে কিনেছে, আমি অনেককে উপহার দিয়েছি, তারা নানান মন্তব্য চলছে। এর মধ্যে ছোট একটা ঘটনা শেয়ার করি, এটা শেয়ার করা মানে উচিত। আমি যেহেতু এখনো স্টুডেন্ট, তো আমার টিচাররা হচ্ছে এখন ক্লাসে বইয়ের রেফারেন্স দিতে গেলে আমার বই বা এই ফেনাফুলের কথা বলে। এটাও একটা মানে আনন্দের বিষয়, কবি হিসাবে ডাকে অনেকে। তো এই সব কিছু আছে। আর
ঐতিহ্য শান্তনু কাইসার পুরস্কারের ব্যাপারে আমি আগেও জানতাম। আমি নিজেও একটা প্রতিষ্ঠানে চাকরি করি, এখান থেকেও পুরস্কার দেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে আসলে পুরস্কার আমি বলবো এর আর্থিক মূল্যের চেয়েও এর হচ্ছে যে আহ, মানে বলবো ইনফ্লুয়েন্স বা প্রভাব, বা একজন লেখক যখন এরকম একটা অনেকের মধ্যে থেকে নিজের পাণ্ডুলিপিটাকে সেরা হিসাবে দেখেন, এটা খুবই পজিটিভ। এবং আমি মনে করি যে আমার এই পুরস্কার এবং এই প্রথম পাণ্ডুলিপি ঐতিহ্য থেকে বের হওয়া, এইটা আমার কবি জীবনের আসলে যাত্রা শুরু। এবং এটা ঐতিহ্য শান্তনু কাইসের পুরস্কার থেকে হওয়ার কারণে আমি আরো অনেক বেশি খুশি। এবং সংশ্লিষ্ট যারা ছিলেন বিচারক এবং বাদেও বই বই যারা হচ্ছে বিপণনের সাথে ছিলেন, মেলায় যারা ছিলেন, তো সবাইকে আমি অভিনন্দন জানাইতে চাই এবং শুভকামনা জানাইতে চাই। আমি মনে করি যে তারাও আমার সাথে সাথে ফেনাফুল যাপন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা সাহিত্যে ঐতিহ্য শান্তনু কাইসার সাহিত্য পুরস্কার 2025 অর্জনে আমি ভীষণ আনন্দিত। আমার লেখালেখির এই পর্যায়ে এমন একটি স্বীকৃত সম্মাননা আগামী দিনে আমাকে সাহস যোগাবে এবং নতুন নতুন সাহিত্য সৃষ্টিতে অনুপ্রাণিত করবে। এর জন্য আমি শুকরিয়া জানাই মহান আল্লাহর, যিনি আমাকে লেখা ও বলার ভাষা দিয়েছেন। ধন্যবাদ জানাই ঐতিহ্যকে তরুণ লেখকদের নিয়ে এমন সুন্দর আয়োজনের জন্য। ঐতিহ্য আমাদের বাংলা প্রকাশনার গৌরব। এবং আমি স্মরণ করছি বহুমাত্রিক লেখক, সাহিত্যিক, অধ্যাপক শান্তনু কাইসারকে, যিনি বাংলা ভাষায় অসামান্য অনেক গ্রন্থ রচনা করেছেন। আমার বইটি সম্পর্কে যদি বলি, বইটির নাম গালিবের মুশায়ারায়। উর্দু সাহিত্যের শ্রেষ্ঠতম কবি মির্জা গালিবের জীবনভিত্তিক ডকুফিকশন, অনেকটা উপন্যাসের মতো করে লেখা। এখানে গদ্যের ছত্রে ছত্রে আছে মির্জা গালিবের অনেক শের ও গজল। মির্জা গালিব মারা গেছেন অনেক বছর হলো। বহু দূরের নক্ষত্রের মতো আজও তার আলো আমাদের আঙিনাকে ছুঁয়ে যায়, আজও দুলা দিয়ে যায় তার হৃদয় চেরা শের ও গজল। এই বই মির্জা গালিবের সঙ্গে আমার একটি দীর্ঘ সফর। ছোটবেলা থেকেই কবিতার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি ঘটলেও আমার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে একটি নাটকের গ্রন্থ, নাম পূর্ণামা। গ্রন্থটি এবার অমর একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনী থেকে বের হয়েছে। গ্রন্থটি ঐতিহ্য শান্তনু কাইসার সাহিত্য পুরস্কার 2025 অর্জন করেছে। পূর্ণামা গ্রন্থটির নাট্য ঘটনার বিস্তৃতি লাভ করেছে যশোর সাতক্ষীরা অঞ্চলের কোনো একটি গ্রাম দরগাপুরকে কেন্দ্র করে। প্রাচীন কাকশিয়ালী নদী থেকে শুরু করে এই নাট্য ঘটনার বিস্তৃতির মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পালকির গান, রয়েছে নৌকা বাইসের গান, যেটাকে আমরা সারি গান নামে চিনি। ঠিক তেমনিভাবে রয়েছে হাজার বছরের এই অঞ্চলের মানুষের হাজার বছর ধরে শোষণ, বঞ্চনা, নিপীড়নের শিকার হওয়ার ইতিহাস। রয়েছে প্রান্তিক জীবনের সাথে ক্ষমতা কাঠামোর উপর পর্যায়ে থাকা মানুষের যে দ্বন্দ্ব এবং ক্ষমতা কাঠামো পরিবর্তনের ফলে প্রান্তিক জনের জীবনের যে আসলে কোনো পরিবর্তন ঘটে না, সেই চিহ্ন এই নাট্য ঘটনার বিস্তৃতির মধ্যে রয়েছে। প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবে এবং ঐতিহ্য শান্তনু কাইসার সাহিত্য পুরস্কার লাভ করায় আমি যার পর্যায়ে কৃতজ্ঞতা বোধ করছি ঐতিহ্য শান্তনু কাইসার সাহিত্য পুরস্কার নির্বাচক কমিটির প্রতি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বইটি গ্রন্থাকারে প্রকাশের জন্য ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাইম ভাইয়ের প্রতি। পাঠকদের প্রতি আহ্বান থাকবে, একটি নাটক শুধু মঞ্চায়নের জন্য নয়, এটি পাঠেরও যোগ্য হতে পারে। নাটক বাংলা সাহিত্যের ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীজন। আপনারা বই পড়ুন বেশি বেশি, আপনারা নাটক পড়ুন। এই পর্যায়ে আমাদের পুরস্কারপ্রাপ্ত লেখকদেরকে মঞ্চে ডেকে নেবার পালা এবং তাদের হাতে
আজকের এই আয়োজনে তাদের স্মারক চেক, সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেবার পালা। সাহিত্যিক পাপড়ি রহমান এবং কথা বলবেন পুরস্কারপ্রাপ্ত বই এবং লেখকদের দিয়ে। বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের প্রতি জানাই আমার শ্রদ্ধা। আজকে যারা মঞ্চে আছেন, মঞ্চের সামনে যারা আছেন, সবার জন্য শুভকামনা। আজকে আসলে আমার মনে হয় যে ঐতিহ্যকে এত এত বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা ইত্যাদি দিতে হবে যে কি পরিমাণ দিলে কি হবে সেটা আমি আসলে বুঝতে পারছি না। প্রথমত যেটা হয় যে আমাদের কোনো লেখক মারা যাওয়ার পরপরই তার সৃষ্টিকর্মগুলি কিন্তু হারিয়ে যায়। ঐতিহ্য এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যে এর আগেও তারা অনেক যারা প্রয়াত হয়েছেন তাদের সমগ্র প্রকাশ করেছেন। সৈয়দ শামসুল হক এখন করলেন শান্তনু কায়সার, এবং পরবর্তীতে বললেন যে আল মাহমুদও মনে হয় একই সঙ্গে যাবে। তো এই জন্য ঐতিহ্যকে আমি আসলে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দুটোই জানাতে চাই। তো শান্তনু কায়সার নিয়ে আমি সামান্য কিছু কথা বলবো, খুব বেশি না, কারণ বাঙালিদের একটা বিষয় আছে যে মাইক্রোফোন হাতে পেলে আর ছাড়তে চায় না, এবং 14 জেনারেশনের গল্প বলে দেয় তারা। তো আমি চাই না যে আপনারা আমার কথা বিরক্ত বোধ করুন। শান্তনু কায়সার স্যারকে আমি অনেকবার দেখেছি, 8-10 বার তো হবেই। তো যেটা দেখেছি খুব শান্ত এবং সমাহিত একজন মানুষ, নিজের মধ্যে গুটিয়ে থাকা একজন মানুষ, নির্জন একজন মানুষ, এবং তিনি কিন্তু নির্জনতার ভেতর থেকেই তার কাজগুলি করে গেছেন। যেটা আমি মনে করি যে আমাদের চারপাশে এত ডিভাইস, ইন্টারনেটের ফ্রি অ্যাক্সেস, সব কিছু থেকে মানুষের নির্জন হবার অবকাশ কিন্তু একদমই নেই। সেখান থেকে যে লিখতে চায় কবিতা, গল্প বা শিল্প যে সৃষ্টি করতে চায়, আমার মনে হয় যে তাকে আসলে একটু নির্জন হতে হয়। তো সেখান থেকে শান্তনু কায়সার তরুণ যারা লিখতে আসছে তাদের জন্য অনুকরণীয় হতে পারে, এবং শিল্পী মাত্রই অবশ্যই তাকে নির্জন হতে হবে। শান্তনু কায়সার সম্পর্কে আমি আরেকটু ছোট একটু কথা বলি, যেহেতু ওনাকে আমি অনেকবার দেখেছি, ওনার লেখা পড়েছি বা ওনার সঙ্গে কথা বলেছি। সবসময় দেখতাম যে এক জায়গায় চুপচাপ করে বসে থাকতেন। তো কিন্তু উনি ছিলেন খুবই আধুনিক মনস্ক একজন মানুষ। সেটার একটা এক্সাম্পল হিসাবে আমি বলতে চাই যে একজন মানুষ বেঁচে থেকে দেখতে পাচ্ছেন তার মৃত্যু দৃশ্য, এবং সেটা উনি কবিতায় বলে গেছেন। আমি মানে আবৃত্তিকার নই, বা আমি আসলে কবিতা খুব ভালো বুঝিও না, তারপরে সেখান থেকে আমি একটা কবিতা ওনার পড়ি, তাহলে শান্তনু কায়সারের লেখনী শক্তি সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। আর অবশ্যই যেটা বেরোলো ঐতিহ্য থেকে, রচনা সমগ্র সবাই পড়বেন এবং পড়ে আপনাদের আমার মনে হয় অভিমত নাইব ভাইকে জানাতে পারেন। তো যা বলছিলাম, তার কবিতার একটা ছোট্ট কবিতা আমি পড়ি। এতক্ষণে নিশ্চয়ই বাস টাস কাটা হয়ে যাবে অন্তিম গোসলের জন্য, ধরাধরি করে সবাই আমাকে নিয়ে যাবে পর্দার আড়ালে, তারপর অন্য খাটি শুয়ে শুয়ে কবরস্থানে যাব, আমাকে নামিয়ে দেবে মাটির শয্যায়, অতঃপর মাটি ছড়াতে ছড়াতে সবাই পড়বে মিনহা খালাক রাখো। তখনও কি নিঃসঙ্গ বাতাবি লেবুর গাছটির মতো তুমিও একলা দাঁড়িয়ে থাকবে কুসুম, ভাববে না আগামী দিনগুলো কি করে চলবে। এটা আমি পড়লাম, কবিতার নাম অন্তিম যাত্রা, রাখালের আত্মচরিত থেকে। তো দেখুন যে একজন মানুষ কতটা আধুনিক মনস্ক হলে জীবদ্দশায় তার মৃত্যুর একটা দৃশ্য রেখে গেছেন। তো শান্তনু কায়সার আমার মনে হয় যে তার ওনার রচনা সমগ্র, সৃষ্টি সমগ্র এসবের মধ্যেই বেঁচে থাকবে। আর আমাকে খুব গুরু একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য আরিফ ভাইকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। আর আমি মানে আমি নিজেও একটু ইন্ট্রোভার্ট, সেটা হলো যে পিয়াস আমাকে ফোন করেছে, এবং আরিফ ভাই আর প্রকাশনী থেকে আমার নিজেরও গ্রন্থ বেরিয়েছে। তো এই কারণে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসেছি। তো এখন যে তিনজন তারা তো নিজেদের কথা বলেছেন,
তারপরে তারা পুরস্কারও নিয়ে গেছেন। এখন তাদের সম্পর্কে একটা পোস্টমর্টেম করা একটু ডিফিকাল্টি, সেই ডিফিকাল্টিসের দিকে আমাকে ঠেলে দেওয়া হলো আর কি। তো আমি ঠিক করবো, আমি ঠিক বুঝতে পারছি না। তো যারা পুরস্কার পেলেন তাদের 3 জনের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, একটা লাইন বলবো। অদ্য ফুল খেলবার দিন। আমি বিস্মিত আপনাদের লেখা পড়ে। এটার জন্য ঐতিহ্যকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। এই জন্য আমি জানতে চাই জাজেস কারা ছিল, এবং এই সময়ে এসে 3টা বই আমার হাতে, আমি পড়েছি, আমি আশ্চর্য হয়েছি যে আপনারা কি করে এটা লিখলেন। এবং আমি এমন না যে তরুণদের লেখা পড়ি না, আমি খুঁজে খুঁজে তরুণদের লেখা কিন্তু পড়ি, কিন্তু এই 3 জন লেখক আমার ছিল একেবারেই আবিষ্কারের বাইরে। এবং যখন আমি পড়তে শুরু করলাম আমি সত্যি বিস্মিত, আমি কাউকে মানে খারিজ করতে পারলাম না। তো আপনারা বলবেন যে কী ব্যাপার, এত প্রশংসা কেন করছে, আমার কোনো ধান্দা টান্দা আছে কি না? তো সেটা হলো যে না, আমার কোনো ধান্দা নেই। আর এখানে যেহেতু আরিফ ভাই আমার বই কিন্তু অলরেডি করেছে 2টো, আর ডেল কার্নেগি একটা কথা বলেছে যে সত্য প্রশংসার সামনে করো, যেটা আমরা আসলে পারি না। সত্য কথা, সত্য প্রশংসা, আমরা এত কৃপণ একটা জাতি যে ভালোকে ভালো বলতে পারি না। আমাদের কোথায় যেন লাগে ওকে ভালো বলবো কেন, আমি তো হচ্ছে ভালো না, এই বিষয়গুলো কিন্তু কাজ করে। তো প্রথম আমি কবিতা দিয়ে শুরু করছি। কবিতার নাম ফেনাফুল। ইমনকে আমি আমার মানে কি বলবো, অন্তর থেকে একটা শুভেচ্ছা জানাতে চাই। তার বয়স মাত্র 27। সঞ্জীব চৌধুরী একটা গান আছে, আমার বয়স হলো 27, আমার সঙ্গে মিতা 25। তো আমি যেটা করি, যে কোনো বই যখন পড়ার পেছনে বা শেষে যে ওই যে পুস্তানি যেটা থাকে সেখানে প্রচুর আমি লিখে ফেলি, মানে আমার অনুভূতি, সেটা আমি আলোচনা করি বা না করি। তো সেখান থেকে আমি ফেনাফুলে লিখলাম যে 27 বছরের ইমনের কাছ থেকে যে বইটা আমি পেয়েছি আমি সত্যি বিস্মিত হয়েছি। তবে প্রমাণ যদি কেউ দেখতে চান, যদি আমার হাতের লেখা খুবই খারাপ আপনারা দেখতে পারেন। তো ফেনাফুল মানে কি? ফেনাফুল মানে কচুরি পানের ফুল। তো কচুরি পান আঞ্চলিক ভেদে ফেনাফুল বা যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যখন এই ফেনাফুলটা, আমি এই শব্দটা জীবনানন্দ দাশ তার কবিতায় 2-1বার ব্যবহার করেছেন, তো আমি যখন এটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল ক্রিশ্চিয়ান হ্যান্স অ্যান্ডারসনের একটা গল্পের কথা। সেই গল্পটার নাম হলো দ্য লিটল মারমেইড। সেখানে হলো সমুদ্রের নিচে যে মৎস্যকন্যা, যে পাতালপুর মানে সমুদ্রের নিচে থাকে, সে তার রাজ্য ফেলে, সব কিছু ফেলে সে এক রাজকুমারের প্রেমে পড়ে। এবং তারপর তার মানে খুব শখের মৎস্যকন্যাদের তো কি লেজ ছাড়া তো আর কিছুই থাকে না, সেটা বিসর্জন দিয়ে সে পা নেয় সেই রাজকুমারকে সে পাবে বলে। পরবর্তীতে যখন সে সমুদ্রের উপরে উঠে আসে এবং রাজকুমারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক হয়, তখন দেখে যে রাজকুমার তো বেমালুম তাকে ভুলে গেছে এবং আরেকজনকে বিয়ে করছে। সে বিয়ের অনুষ্ঠানের ভোজন এবং পান সব কিছু চলছে। তখন রাজকন্যা খুবই দুঃখিত হয় এবং তাকে বলা হয়েছিল যে তুমি যে তোমার লেজের বিনিময়ে মানবী হলে, যখন তুমি মানবী থাকতে চাবে না তখন তুমি কিন্তু মিলিয়ে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। এটা তাকে এক ত্রান্তিক বুড়ি বলেছিল। তো বলার পরে যখন সে দেখলো যে রাজপুত্র তো তাকে বেমালুম ভুলে গিয়েছে, তখন আস্তে আস্তে সে সমুদ্রের পানির সঙ্গে মিলিয়ে যেতে থাকলো। তারপর সে ঢেউ হলো, তারপর সে ফেনা হলো। আমার কিন্তু ফেনাফুল দেখে এই কথাটাই মনে হয়েছে যে আমি প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম যে ফেনাফুল মানে ঢেউয়ের ফুল আপনি বলছেন। তো আমি তুমি বলি, তোমরা আসলে আমার বাচ্চার চেয়েও বয়সে ছোট হবে। আমি অবাক হয়ে গেলাম যে ইমনের পরিমিত বোধ দেখে। একটা শব্দও বাড়তি না, মনে হয়েছে যে কাটা কম্পাস দিয়ে প্রতিটা শব্দ সে বসিয়েছে। কোনো বাহুল্য নেই, এই বয়সী একটা ছেলে এত পরিমিত বোধ আমি আসলে চিন্তাও করতে পারি না। তো আমি তার একটা কবিতা পড়ি। ফেনাফুলের কাছে গচ্ছিত 7 সমুদ্র 1300 নদীর ক্লান্তি, বাসনা ভেঙে উদ্ধৃত কুড়ি, এক এবং অদ্বিতীয় নিস্তরঙ্গ ফেনাফুলের রঙে তোমার পাশে কলমের মৃত পাপড়ি জেরোতে। তো প্রতিটা কবিতা আমি পড়েছি, প্রতিটা কবিতার মধ্যে কিছু না কিছু মেসেজ সে দিয়েছে।
আমি মনে করি যে আমাদের আসলে সবসময় তো আমরা দুঃসময়ের মধ্যেই থাকি, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট। তো সেখান থেকে এই বয়সের ছেলেরা, এই বয়সের ছেলে মেয়েরা এরকম বই লিখছেন, এটা আমাকে খুবই আশান্বিত করেছে। আমি ভেবেছিলাম যে আমি এই বইগুলোর যখন আলোচনা করব তখন আপনাদের সবাইকে পরিচয় করে দেবো, কিন্তু সে কাজটা করার সুযোগ আমাকে ঐতিহ্য দেয়নি। ঐতিহ্য যেটা করেছে স্ক্রিনে আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছে, তারপর পুরস্কার, তারপরে আমাকে। হ্যাঁ, যেটা হয় সবার শেষে যে আসে আর কি, তার অবস্থা কী হয়, ভোজনের শেষে যে আসে, হ্যাঁ, তার ভাগে কি পড়ে সেটা দেখে। তো অনেক আন্তরিক ধন্যবাদ। স্যারের ফ্লাইট মিস হবে, আমি স্যারকে কথা দিয়েছি অনেক বড় কথা বলবো না, স্যার 8টাতে ফ্লাইট ধরে চিটাগাং যাবেন, এবং আগেই বলেছে যে আমি বাঙালিরা মাইক্রোফোন হাতে ফেলে থামতে চায় না, তখন 14 জেনারেশনের গল্প বলে। এই গেল ইমন। দ্বিতীয় হলো কে, তার কথা একটু বলি, শরণ এহসান, পূর্ণিমা। তো সেটা হলো যে আমি যে বিষয়গুলো, এবং আমি এটা একটা অভিযোগ করছি, আমার কাছে যে বইটা পাঠানো হয়েছে একদম উল্টা একটা বিষয়, উল্টা করে বাঁধানো একটা বই। এটা যখন কোনো আলোচকের কাছে এই বইটা নাইম ভাই নেক্সটে এটা একটু দেখবেন, কে ছিল অস্টিকার্য, খুব সম্ভবত আমাকে পাঠিয়েছে। তো যাই হোক, ফাঁসি দিচ্ছি না এর জন্য আপনাকে। তো পূর্ণিমা নিয়ে আমি একটু কথা বলি। শরণ এহসান, পূর্ণিমা, এই সময় এরকম নাটক লেখা হয়, বইগুলি পড়া না হলে আমি জানতাম না। আর যেটা আমি তার যে মানে কয়েনেজগুলোর কথা বলবো, সেটা তো আপনারা ইয়েতে দেখে ফেলেছেন, কি বলে, স্ক্রিনে দেখে ফেলেছেন। তো আমি কয়েনেজগুলোর কথা আর কি বলবো, তারপরেও আমি সামান্য 2-1টা নোট হয়তো নিয়েছিলাম, একটু আমি বলছি যে এটা হলো একদম একটা মানে অসাম্প্রদায়িক একটা লেখা। হ্যাঁ, যে এই সময় এসে এরকম লেখা, এটাও সত্যি সত্যি যে পূর্ণিমা, এটা হয়তো বা লেখক শরণ এহসান বোঝাতে চেয়েছেন কোনো নির্দিষ্ট ভৌগোলিক একটা জায়গা বা কোনো নির্দিষ্ট জাতির নিয়ে পূর্ণিমা। তো সেখানে, এবং সে সেলিম আল দিনের কথা বলেছেন। তো সেখানে আমার তখন মনে হয়েছে কীর্তন খোলার কথা বা যুবতী মন্নার মন, সেখান থেকে পূর্ণিমা, যেটা সবচেয়ে ভালো, যেটা আপনি আগেই বলে দিয়ে, মানে তুমি আগেই বলে দিয়েছো স্ক্রিনে, যে এখানে তোমার যে ফোক বিষয়গুলো, যে আমি নিজেও ফোকের প্রতি, এখানে সাইমন জাকারিয়া আছে, আমি আর কি বলি, আমার যে সে তো জয়গুরু আর কি, ফোকের জয়গুরু। তো সেখান থেকে আমার লেখাপত্রগুলোতেও আমি অনেক বেশি ফোক মিথ বা ফোক এগুলি ব্যবহার করতে চাই। সেখান থেকে এই নাটকও আমাকে, আমি জানি না এটা মঞ্চস্থ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এটা মঞ্চস্থ হওয়া উচিত, কারণ এই সময়ে সেটা এরকম অসাম্প্রদায়িক নাটক আমি আসলে ভাবতে পারি না। তো শরণ এহসান, আগেই তো বললাম যে আগে বলে দিয়েছে, সবার শেষে আমাকে দিয়েছে, তো সবার শেষে তো খোল ছাড়া তো আর কিছুই থাকে না। তো শরণ এহসানকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শেষ বই, আমার জায়গা আমার ফিল্ড, গালিবের মুশায়েরা। তো এখানে একটা গোপন কিছু কথা আছে, আমি বলে ফেলি। সেটা হলো যে কারো লেখা পড়ে মুগ্ধ হয়ে ফোন আমি খুব কম মানুষকে করেছি, বাংলাদেশের 3 জন মানুষকে করেছি। 3 নাম্বার হলো এই জুবায়ের রশিদকে, হ্যাঁ, এবং আমি ইন্ডিয়াতে করেছি সুধীর চক্রবর্তীকে, করেছি নবারীন ভট্টাচার্যকে। বাংলাদেশের 3 নাম্বার মানুষ, মানে আমি এই বইটা পড়তে পড়তে তাকে ফোন নাম্বার কালেক্ট করে, আমি ঐতিহ্যের সঙ্গে যোগাযোগ করে তাকে আমি আগেই বলেছি যে সেটা কি করে লিখলো। আর গালিবের মুশায়েরা লেখা কিন্তু খুব সহজ না। সেলিনা হোসেনের একটা বই আছে, যমুনা নদীর মুশায়েরা। তা ওখানে যদিও আপা অনেক চেষ্টা করেছেন যে একেবারে ওই গালিবের সময়টাকে ধরবার, বা গালিবের জীবনযাপনকে ধরবার, আমি এখানে কোনো মানে সফলতা বা ব্যর্থতার কথা বলতে চাই না, আমি জুবায়ের রশিদের কথা বলতে চাই। তো জুবায়ের রশিদ, এটা পড়ে ডকুফিকশন, সত্যি ডকুফিকশন। কারণ আমি যখন পড়তে শুরু করি তখন আমার মনে হলো যে গালিবের ওই জীবনটার মানে শেষ, কিন্তু সময়কাল উল্লেখ করেছে, মানে টু টাফ টু রাইট, বিকজ ওই সময় ধরে ধরে সন্তানিক উল্লেখ করে লেখা খুবই পরিশ্রমের কাজ। এই কাজটা করেছে জুবায়ের রশিদ, এবং আমি দেখতে পাচ্ছিলাম, যদিও খুব বেশি বড় বই না, 150 পৃষ্ঠার একটা বই,
কিন্তু গালিবের সমগ্র জীবনটা এখানে আঁকা হয়েছে। আমি আঁকাই বলছি যে গালিবের কি বলবো, ভেতরে যে তার ইগো, সে খুব ভালো লেখে, সে সব বিষয়ে ওস্তাদ, এবং তার এত অভাব অনটন, তারপরেও কিন্তু সে তার ইগোটাকে বিসর্জন দেয়নি। মানে সে কিছু করবে না। স্যারকে একটু আগে বললাম, স্যার আমাকে বলেছে তোমার চাকরির কী হলো, তখন আমি বললাম স্যার আমি তো গালিব, কারণ আমি কখনো চাকরি করতে পছন্দ করিনি। স্যারের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, যেমন মানিক বন্দ্যোপাধ্যায় কখনো চাকরি করেনি বা জীবনানন্দ দাশ, আমি তাদের তুলনা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে একজন রাইটার অবশ্যই তার উড়িবার জন্য মুক্ত ডানা থাকা দরকার। তো জুবায়ের রশিদের ব্যাকগ্রাউন্ড, দুজনেই জাহাঙ্গীরনগর দেখলাম। জাহাঙ্গীরনগর আসলেও শিল্প সাহিত্যের চাষাবাস, মানে চাষাবাদ করে আর কি মনে হচ্ছে। আর যদিও তার ব্যাকগ্রাউন্ড জুবায়ের রশিদ মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কিন্তু আমার মনে হয় না যে আধুনিক হতে গেলে কোন একাডেমি থেকে বের হলো সেটা জরুরি। জরুরি হলো আমার মন এবং মানসিকতা। এবং আমি খুবই বিস্মিত হলাম, সে শুধু গালিবের শের থেকে শেরগুলো বাংলা তর্জমা সহ করেছে না, মীর তাকি মীর বিভিন্ন শায়েরদের শের সে অনুবাদ করেছে এবং শেষ করেছে। যে গালিবের যে জীবন এবং গালিবের যে এটা আমার মনে হয় লেখক মাত্রে, শিল্পী মাত্রে এক ধরনের ইগো তো থাকবে, এক ধরনের ইগো না থাকলে সে লিখবে কী করে, ইগোইস্ট তাকে হতেই হয়। তো সেখান থেকে গালিবের যে ইগো ছিল যে সে কোনো শুধু লিখবেই, এবং তার সবথেকে মজার বিষয় স্যারকে একটু আগে বলছিলাম যে গালিব বলছিল যে বিয়ের পরবর্তী তার অনুভূতির কথা বলছিল, যে আগে তো মুক্ত ছিলাম, বিয়ের পরে আমার কাছে মনে হলো যে আমি মানে কারাবন্দির স্বাদ পাচ্ছি। আমি কিন্তু গালিবের এই চিন্তার সঙ্গে একমত। তো যাই হোক, মনে হয় আমি অল্প কথা বলতে যে অনেক বেশি কথা বললাম। আপনাদের তিনজনকে আমার মানে মন থেকে অভিনন্দন। আপনারা লিখবেন এবং যারা নতুন লিখে তারা অবশ্যই এই যে তিনজন কেন পুরস্কার পেল, এবং নাইম ভাইকে আবার আমি ধন্যবাদ জানাই যে জাজেস কারা ছিল, যে এত ভালো বই নির্বাচন, মানে আমি সত্যি বিস্মিত। আপনারা তিনজন আবার একসঙ্গে দাঁড়াবেন, আমি সবাইকে একটু করতালি দেবো, তারপরে আমি চলে যাবো ওখানে। অনেক ধন্যবাদ বাপির রহমানকে তার সুন্দর কথার জন্য তো বটে, এবং সেই সাথে সবশেষে আমাদের লেখকদের দাঁড়িয়ে যে উষ্ণ অভ্যর্থনা তার মাধ্যমে আমরা পেলাম, এটার জন্য তার প্রতি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। আশা করছি যে ভালোবাসা এবং হৃদ্যতার বন্ধন আমাদের মাঝে তৈরি হয়েছে প্রিয় শান্তনু কায়সারকে ঘিরে, তার লিগেসি আমাদের মাঝে আরও অনেক বছর রয়ে যাবে, এবং আমরা এভাবে একসাথে সবাই মিলে শান্তনু কায়সারকে বাঁচিয়ে রাখবো, তার সৃষ্টিকর্মকে বাঁচিয়ে রাখবো। এই পর্যায়ে শান্তনু কায়সারের কে নিয়ে আরও একটা ভিডিও দেখার পালা, এবং সেই ভিডিওটি আমরা পেতে যাচ্ছি তার কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে, যেখানে 2025 সালের ঐতিহ্য শান্তনু কায়সার পুরস্কার প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে। এর সাথে শান্তনু কায়সার রচনাবলীর প্রকাশনা উৎসব। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমি থাকতে পারছি না। আমার প্রথম সন্তান মাত্র 3 মাসে পদার্পণ করলো, তো ফ্যামিলিগত কারণে আমাকে এখানেই অবস্থান করতে হচ্ছে, সিডনিতে, অস্ট্রেলিয়া। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিনন্দন জানাচ্ছি যারা 2025 সালে ঐতিহ্য শান্তনু কায়সার পুরস্কার পেলেন, হেমায়েতুল্লাহ ইমন, জুবায়ের রশিদ এবং শরণ এহসান। সবাইকে উষ্ণ অভিনন্দন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের কাছে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের অতিথিবৃন্দগণের প্রতি। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন, তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আমার বাবার শিক্ষক, আমাদের সকলের শিক্ষক, আমাদের একটি বড় অনুপ্রেরণার অংশ। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যের সকল সহকর্মীকে, স্পেশালি আরিফুর রহমান নাইম ভাই, আমাদের ঐতিহ্যের স্বত্বাধিকারী। তিনি প্রথম থেকে বাবার বই প্রকাশনার ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তো অসংখ্য ধন্যবাদ নাইম ভাই, এবং ঐতিহ্যের আরো সব সহকর্মীকে, স্পেশালি রাকিবুজ্জামান লিয়াদ, রাইসুল ইসলাম আসাদ। অসংখ্য ধন্যবাদ কবি ইলিয়াস মজিদের প্রতি। তিনি প্রথম থেকেই এই ব্যাপারে বাবার বই প্রকাশ, তার রচনাবলী পাঠকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন বাংলাদেশে, এবং এই রচনাবলী
প্রকাশের পেছনে একটা বড় ভূমিকা পালন করেছেন কবি পিয়াস মুজিব। তো তার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করছি এই রচনাগুলির মধ্য দিয়ে শান্তনু কায়সারের সমগ্র রচনার স্বাতন্ত্র্য, সৌন্দর্য ও শক্তি সম্পর্কে আমাদের পাঠকগণ জানতে পারবেন এবং এই রচনাগুলি পাঠকদের অনুপ্রেরণা জগাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শান্তনু কায়সারের কনিষ্ঠ পুত্রকে তার ছোট্ট বার্তার জন্য। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতির বক্তব্যে। এ পর্যায়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি লেখক, অনুবাদক, শিক্ষাবিদ অধ্যাপক মহিতুল্লাহ আলমকে। তাকে একটা উষ্ণ অভ্যর্থনা আমরা জানাতেই পারি, একটু জোরে করতালি হয়ে যাক তার জন্য। আজকে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার 2025 এবং শান্তনু কায়সার রচনাবলীর প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের 3 জন নবীন লেখক, কবি, গল্পকার এবং নাট্যকারকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি প্রথমে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমে আমি অভিনন্দন জানাই আরিফুর রহমান নাঈমকে। তিনি ঐতিহ্য নামে যে প্রকাশনা সংস্থা করেছেন, ঐতিহ্য নামের প্রতি সুবিচার করেই তিনি বিভিন্ন সাহিত্যিকের বাংলা সাহিত্যের বিভিন্ন প্রধান সাহিত্যিকের রচনাবলী প্রকাশ করে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত শান্তনু কায়সারের রচনাবলীও প্রকাশ করছেন। এগুলো চিন্তা করলে মহা একটা ব্যাপার। মানে হিমালয় পর্বতকে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আরিফুর রহমান নাঈমের এই যে প্রচেষ্টা, এটা আমার কাছে অসম্ভব একটা ভালো ব্যাপার মনে হয় এবং আমি তাকে দোয়া করছি তার এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এবং এক সময় হয়তো পাপড়ি রহমানের রচনাগুলিও প্রকাশিত হতে পারে। বা তারপরে আর শান্তনু কায়সার আপনারা জেনেছেন, উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আমার শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার এখানে আসার কথা ছিল প্রধান অতিথি হিসেবে, এবং আমি মনে মনে কামনা করছিলাম যে উনি আসলে আমি পাশে বসলে একটা ছবি হবে এবং সেটা আমার জন্য একটা মূল্যবান সামগ্রী হয়ে থাকবে স্মৃতির ভাণ্ডারে। যা হোক, সেটা হয় নাই। তো শান্তনু কায়সার যেমন ওনার ছাত্র ছিলেন, আমিও তার ছাত্র ছিলাম। তবে আমি শান্তনু কায়সারের পেছনে আমি দেখলাম বয়স হিসাব করে 2 বছর পরে আমার জন্ম হয়েছিল। তবে শান্তনু কায়সারকে আমি হালকা হালকা চিনেছি যখন ছাত্র ছিলাম। পরে তো আমি চট্টগ্রাম চলে যাই। তো যেটা স্যার বলেছেন যে তিনি সাহিত্যের শিক্ষক ছিলেন এবং সাহিত্য সাধনা করতেন, আবার বড় একটা সংগঠনও তিনি করার চেষ্টা করতেন সাহিত্যিকদের নিয়ে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে। তো এটা একটা অসাধ্য সাধন বলা যায়। বুদ্ধদেব বসু বলেছিলেন তার আত্মজীবনীতে যে আমি সাহিত্য রচনা করার জন্য আমি সাহিত্যের শিক্ষকতার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এবং যারা সাহিত্যের শিক্ষক, আমিও যেমন সাহিত্যের শিক্ষক, আমরা জানি বাইরের লোকেরা এটা বুঝতে পারে না। সাহিত্যের শিক্ষক অনেকে মনে করেন যে সাহিত্যের শিক্ষক মানে সাহিত্যিক হবেন। আসলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি সাংঘর্ষিক। কারণ সাহিত্য পড়তে পড়তে এত বেশি পড়তে হয়, তার নিজের সাহিত্য রচনা করার অনেক সময় থাকে না, অনেক সময় স্পৃহা থাকে না। কারণ আপনি যদি বারেই হিমালয় পর্বতগুলোকে সামনে দেখেন, তা আপনি নিজেকে কত বড় করতে পারবেন, আপনি নিজে সে সম্পর্কে সন্দিহান হয়ে যেতে পারেন। সেই ধরনের একটা কিন্তু আতঙ্ক সাহিত্যের শিক্ষকদের মধ্যে আছে, যারা নাকি সাহিত্যের শিক্ষক কিন্তু আবার সাহিত্য সাধনায় নিজেদেরকে ব্যাপৃত করতে চান। সেই ধরনের সাংঘর্ষিক অবস্থা শান্তনু কায়সার সম্ভবত মুখোমুখি হননি বলে সিরাজ ইসলাম চৌধুরী স্যারের কথা থেকে আমি বুঝতে পেরেছি, এবং এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। আর শান্তনু কায়সার এই নজরুলের ওপরেও তো লিখেছেন, তাই না? তো এইভাবে যখন একজন বড় কবিকে কেউ সাধনার মধ্যে নিয়ে আসেন, তখন সেখানে একটা পারস্পরিক হয়, মানে পুষ্টি সাধন হয়, ক্রস ফার্টিলাইজেশন হয়। তো এটাতে একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে বড় প্রতিভার সঙ্গে সবসময় নিজেকে মনে হচ্ছে যে আমি তো ওরকম হতে পারলাম না। সেই জায়গায় একজন নবীন লেখকের একটা প্রতিযোগিতার ক্ষেত্রে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে এর চেয়ে বড় হতে হবে, আমাকে এর চেয়ে প্রতিভাবান হতে হবে,
এর চেয়ে আমাকে বেশি সাধনা করতে হবে। এগুলো যখন নিজেদের মনের মধ্যে আসবে, তখন আপনি যাকে মেন্টর মনে করেছেন তার কৃতিত্ব কিন্তু বা তার কীর্তি আপনি তখন ছাড়িয়ে যেতে পারবেন না, এবং এটা যতক্ষণ পারবেন না ততক্ষণ আপনার আত্মোপলব্ধিতে আপনি নিজেকে চিনতে পেরেছেন সেটা মনে হবে না। আজকে যারা যে তিনজন এই পুরস্কার পেয়েছেন, হেমায়েতুল্লাহ ইমন, জুবাইর রশিদ আর শরণ এহসান, তো তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে পুরস্কার প্রাপ্তি এক ধরনের স্বীকৃতি, কিন্তু পুরস্কার প্রাপ্তি মানে হচ্ছে যে তোমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে। মানে ইট ইজ নট দ্য এন্ড স্টপ, এটা আখেরি স্টেশন নয়, এটা হচ্ছে আসলে বিগিনিং স্টেশন। তো এই জন্য এই পুরস্কার জিনিসটাকে খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা ময়ূরের পুচ্ছের মতো, এটা দিয়ে বাহারি করলে এটা হবে না। এটার ভিতরে যে স্পিরিট সেখানে যেতে হবে, এবং সেখানে যেতে গেলে অধ্যবসায় লাগবে, সাধনা লাগবে। আমাদের বাংলা ভাষার যে কঠিন বাক্য নির্মাণের একটা ব্যাপার আছে, সেখানে সবাইকে সিদ্ধহস্ত হতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষকে পড়তে হবে, অর্থাৎ জীবনকে পড়তে হবে। বই পড়ার তো দরকার আছে, কিন্তু মানুষকে পড়তে হবে। মানুষকে পড়তে গেলে এক একটা মানুষ প্রায় এক একটা 10টা উপন্যাসের মতো। একটা উপন্যাসে তো আমরা এক ধরনের শৃঙ্খলার মধ্যে রাখি, সেটার একটা শুরু থাকে, একটা মাঝখান থাকে, একটা শেষ থাকে। আমরা সেখানে সংঘর্ষগুলো দিই, কনফ্লিক্টসগুলো দিই, ড্রামাগুলো দিই, কিন্তু জীবন তো আমার সেভাবে চলে না। একই মানুষের জীবনে নানা রকমের আবর্তন থাকে, বিবর্তন থাকে। তো সেজন্য আমার মনে হয়েছে, আমার এই দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে যতটা বই পড়েছি এবং যতটা মানুষ পড়েছি, সে দুটোর মধ্যে যদি আমি মেলাতে পারি, তাহলে আমি একটা জীবন সম্পর্কে একটা বলতে পারেন যে একটা আমি ইয়ের মধ্যে পৌঁছালাম, সিদ্ধান্তের মধ্যে পৌঁছালাম। আরেকটি কথা হলো যে সমাজের সঙ্গে লেখকের, যেটা পাপড়ি রহমান বলতে চেয়েছেন যে লেখকের জন্য নির্জনতা দরকার। এই নির্জনতা এই অর্থে নয় যে আপনি একটা ঘরে বাস করে তারপর সব কিছু ছেড়ে সাহিত্য পড়বেন, সাহিত্য লিখবেন। সেটা হবে টেনিসন যেটা বলেছেন যে দ্য প্যালেস অফ আর্ট, সেটা মোটামুটি একটা প্যালেস হয়ে যাবে, এক্সিবিশন রুম হয়ে যাবে, কিন্তু সেখানে জীবনের রক্তটা থাকবে না। তো সেই জন্য লেখক কখনো সেই অর্থে নির্জন হতে পারেন না। যদি আমি জীবনানন্দ দাশের কথা বলি, ওনাকে নির্জনতম কবি বলা হয়, কিন্তু জীবনানন্দ দাশের এমন কোনো কবিতা নাই যেখানে সমাজের কথাগুলো উঠে আসে নাই। সেই অর্থে নির্জনতাটা ঠিক আছে, যেখানে নির্জনতার মধ্যে দিয়ে সমাজের যে সংশ্লিষ্টতা আছে, সমাজ যে আমার ভিতরে আছে, আমার ভিতরে যেটা কলবল করছে মানুষ এবং সমাজের বিভিন্ন ব্যাপার, সেগুলোর থেকে আমি কিন্তু আসলে দূরে নাই। তো সেজন্য নির্জনতা মানে এখানে সেপারেশন নয়, নির্জনতা মানে হচ্ছে এখানে আত্মলগ্নতা, যেটা দৃশ্যমান নয় কিন্তু যেটা অদৃশ্যমানভাবে কাজ করে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অনেকে একাকীর মধ্যেও, অনেকে একাকী কিন্তু আসলে সে জনতা, কারণ অনেকে জনতার মধ্যে থেকেও একাকী থাকতে পারেন। তো লেখকের ক্ষেত্রে, কবিদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, কারণ এরা এত বেশি সংবেদনশীল। এদের সঙ্গে সবচেয়ে বেশি প্রত্যক্ষ সংঘর্ষ চলে রাজনীতির সঙ্গে। রাজনীতির মধ্যে এক ধরনের সাদা কালোর ব্যাপার আছে, এক ধরনের রাস্তা আছে অথবা রাস্তা নাই। কিন্তু কবিদের সমস্যা হলো এরা রাস্তাটাও দেখে, আবার রাস্তার বাইরে যে একটা বাসা সেটাও দেখে। তারা মনে করে যে হ্যাঁ স্লোগানটাও দরকার, আবার দেখে যে এই স্লোগানটা দরকার নেই। কবিদের মধ্যে এই যে একটা বিমিশ্র যে মানসিক জগৎ আছে, এটাকে আমরা যে যত বেশি অ্যাড্রেস করতে পারবো, এই ধরনের যে আমাদের ভিতরে যে সংক্ষুব্ধতা আছে, বিভিন্ন কন্ট্রাডিক্টরি ইম্পালসেসগুলো যে আমাদের মধ্যে ইন্টারপ্লে করে, এটাকে আমরা যত বেশি অ্যাড্রেস করতে পারবো তত বেশি আমাদের সাহিত্যটা জীবনবাদী সাহিত্য হবে। তো আমি মনে করছি যে আপনারা যারা আজকে পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার না পেয়েও পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষায় আছেন, তারা সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে বাংলাদেশকে সামনে রেখে শুধু নয়, বিজ্ঞানকে আনতে হবে, পৃথিবীকে আনতে হবে, বিশ্বগোলককে আনতে হবে, এবং AI যে টেকনোলজি দিয়েছে সেগুলিকে আস্তস্ত করে একটা নতুন জেনারেশন নতুনভাবে লিখবে, সেটা আমরা আশা করি। তো সেজন্য এই যে আমি গালিবের ইয়েটা পড়লাম, সুন্দর যে কলকাতায় গালিবের যে আনয়ন লিখেছেন, তো এটা আমার ভালো লেগেছে। তো আমি আজকে আসলে বেশি সময় মানে আমার হাতে নেই, আমাকে চলে যেতে হবে। আমি আবার ঠিকমতো বাসায় না পৌঁছালে আপনাদের ভাবি বা আন্টি
তিনি হয়তো মনক্ষুণ্ণ হবেন। সেজন্য এই অর্থে বলছি যে আমি যদি এখানে আছি আমি একজন সংসারী লোক, আবার আমি সংসারে থাকলে আমি সমাজের লোক, এই ধরনের একটা আমাদের মিথস্ক্রিয়া চলছে। তো আমি আবার ওই আরিফুর রহমান নাইমকে আবার এই শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং পাপড়ি রহমানের সঙ্গে আমার অনেক ধরনের এখানে আলাপ হয়েছে। এসব আলাপ এখানে আবার বলাও যাচ্ছে না ঠিক মতো, তো না এগুলো এমনি দুষ্টামি। আর ওনার তো না সেটা বলে ফেলে আর বলতে স্যারে তো বলে নাই, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি এইমাত্র বিদেশ ঘুরে এসেছি, দেখেছি যে সেখানে বাঙালি পরিবারগুলোর মধ্যে যেগুলো মেয়েগুলো বড় হয়েছে উঠতি, যারা এখানে থাকলে বিয়ের কথা চিন্তা করবে সেখানে এরা কেউ বিয়ে করছে না। মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার নাতনি টাতনি দেখেছি, কিরে ওদের না 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 বিয়ে করবো না, দাদা বিয়ে করবো না, কেন? ওদের না, উই ডোন্ট লাইক ম্যারেজ। তো আমি এই কথাটা ওনার সঙ্গে শেয়ার করছিলাম, তো উনি বলছেন যে আসলে তো বিয়ের তো কোনো দরকার নেই। তো এটাই ছিল আমাদের গোপন আলাপ, আমরা সেটা বলে ফেললাম। তো এই যে বিয়ের ব্যাপারটা, এটাও কিন্তু এখন আমাদের একটা পরিস্থিতি তৈরি করেছে, যেটা যদি বাংলাদেশের সঙ্গে আমরা কানাডার যে বাঙালিরা আছে বা আমেরিকার যে বাঙালিরা আছে, যাদেরকে আমরা প্রবাসী বলছি বা ডায়াসপোরা বলছি, এদের সঙ্গে যদি সম্পর্ক মিলাইয়া করেন তাহলে কিন্তু ভালো ভালো উপন্যাস তৈরি হবে, যেটা ঝুম্পা লাহিড়ী তার উপন্যাসগুলোতে চেষ্টা করেছেন বা অমিতাভ ঘোষ। তা আমাদের আরেকটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে যে বাংলা ভাষায় সাহিত্য তো আমরা চর্চা করব, কিন্তু ইংরেজিটার এত একটা বিশ্বব্যাপী যে আবেদন আছে, যেহেতু আমরা ইংরেজির একটা ঐতিহ্য আমাদের এখানে তৈরি হয়েছে, যেহেতু ইংরেজি সাহিত্যের সঙ্গে আমরা পরিচিত, ভাষার সঙ্গে পরিচিত, আমরা অনেকেই কিন্তু ইংরেজিতেও লিখতে পারি। আমি এই জন্য বলছি যে ইন্ডিয়ান লেখকেরা তারা ইংরেজি ভাষাকে অবলম্বন করে বিশ্বব্যাপী একটা কিন্তু জায়গা পেয়ে গেছে। সেটা কিন্তু বাংলাদেশিদেরও হতে পারে, যেহেতু আমরা তো একই ঐতিহ্য শেয়ার করেছি, ইতিহাস তো একই আমাদের। তো এগুলিও আমরা খোলা মনে বলতে পারি আর কি। এমনি এরকম একটা যদি প্যাশনেট একটা কথা বলি, যেটাকে বলে জেনোফোবিয়া, যে না বাংলা সাহিত্য বাংলা ভাষা ছাড়া আর কিছু বিশ্বাস করি না, এই ধরনের কথা বলার আসলে পরিপ্রেক্ষিত এখন বদলে গেছে, এটা আমি বলছি আর কি। তো এই বদলানোর ব্যাপারগুলো আমাদের মধ্যে সচেতনভাবে চর্চা করে এগুলোর মুখোমুখি হতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আবারই আরিফুর রহমান নাইমকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের নামটা কিন্তু আমি ভুল করি নাই। আর পাপড়ি রহমান এবং এই যে আমাদের তরুণ ঘোষিকা উপস্থাপিকা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য নিয়ে থাকবেন, ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। ঐতিহ্যের সাথে আমি গত কয়েক বছর ধরে নানান রকম কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এবং প্রতি বছর আমার নতুন লেখকদের সাথে পরিচিত হচ্ছে, অনেক গুণীজনদের সাথে পরিচয় হচ্ছে, সিরাজুল ইসলাম স্যারদের মতো মানুষদের সান্নিধ্য পাবার সুযোগ হচ্ছে, কিন্তু কেন যেন আমার কলমটা চলছে না। আজকের পরে যদি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, বিশেষ করে তরুণ লেখকদের কাছ থেকে, আমার কলমটা যদি চলতে শুরু করে, তবে পরের বছর বোধহয় আমার ভালো লাগার জায়গাটা অন্য পর্যায়ে চলে যাবে। যাই হোক, আপনাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। ঐতিহ্যের সাথে থাকুন, শান্তনু কায়সারের সাথে থাকুন, এবং সেই সাথে আমাদের আজকের এই আয়োজনটা এখন শেষ করতে হবে। তবে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের মিলনায়তনের বাইরে শান্তনু কায়সার রচনাবলী এবং শান্তনু কায়সারের অন্যান্য যে বইগুলো আছে, সেই বইগুলো এবং সেই সাথে আজকের পুরস্কারপ্রাপ্ত বইগুলো কিন্তু বাইরে প্রদর্শিত অবস্থায় আছে, আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য বাইরে চা এবং আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটিও গ্রহণ করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সূচনা। আশা করছি আগামীতে নতুন কোনো আয়োজনে দেখা আবারও হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।